তার একজন জুনিয়র পার্টনার। আচ্ছা, আমরা কতজন আছি? আমরা তাহলে কি ক্লাসে ঢুকে যাব? আমরা কি স্টার্ট করব? আমরা মূল সেশনে চলে যাব সবাই? ভাইয়া 2 মিনিট ওয়েট করি। ওকে, ঠিক আছে। হারুন ভাই, আপনি কি আপনার এন্ড থেকে কিছু বলতে চান? তাহলে আপনাকে 1 মিনিট ফ্লোর দেওয়া যেতে পারে, আপনি যদি চান। ধন্যবাদ। এটা একটা ভালো উদ্যোগ। আসলে আমাদের যদি অনলাইনে প্ল্যাটফর্মে আমরা এই ক্লাসগুলো এভাবে করতে পারি, তাহলে আসলে আমাদের ট্যাক্স হোক বা এফআরএস এর যেগুলো আছে সবগুলো মানে আমরা ইন ডেপথে করতে পারবো। কারণ সময়ের পরিপ্রেক্ষিতে এখন যে অবস্থা ট্রাফিকের কারণে আমরা অনেক সময় ফিজিক্যাল ক্লাসগুলো বা এগুলো করা সম্ভব হয় না। অবশ্যই আমি এটা একটা ভালো উদ্যোগ, সাধুবাদ জানাই। ইনশাল্লাহ ভবিষ্যতে আমিও সংযুক্ত থাকবো। এই উদ্যোগকে আমি ধন্যবাদ জানাচ্ছি, এবং যারা পার্টিসিপেট করতেছে এখানে সবাইকে আমার তরফ থেকে অভিনন্দন জানাচ্ছি। ধন্যবাদ। হ্যাঁ, তো আরেকটা ইস্যু হলো যে আপনাদেরকে একটা গুড নিউজ দিই। আজকেই আমি জয়েন করেছি হামিম গ্রুপে জেনারেল ম্যানেজার হিসেবে। তো সিএ পাস করার পর এটা একটা বড় অ্যাচিভমেন্ট বলবো আমি, নতুন জব। আর আপনাদের সাথে আজকে জয়েন করে এসে সারাদিন অনেক কিছু দৌড়াদৌড়ি করে এসেও আমি আপনাদের সাথে হয়েছি, মানে অ্যাটেন্ড করেছি, যেটা আপনাদের সাথে কথা দিয়েছি এই জন্য। তাহলে হয়তো আজকে মিস করে যেতাম, এই আর কি। আর একটু ওয়েট করবো। আর কে আছেন? কেউ আপনাদের মধ্যে কেউ উইলিংলি যদি পরিচয় দিতে চান তাহলে দিতে পারেন। হ্যাঁ, আমরা মূল সেশনে চলে যাব খুব দ্রুতই। আসসালামু আলাইকুম, আমি নুরে আলম, আমি নাফসি গ্রুপ এক্সপার্ট। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনার বাইরে অনেক নয়েজ, অনেক নয়েজ। আপনার আসসালামু আলাইকুম স্যার। জি, ওয়ালাইকুম আসসালাম। প্লিজ স্যার, আমি হচ্ছে আলাদারি ইউনিভার্সিটির একজন হচ্ছে সিএসসিসি রানিং স্টুডেন্ট। জি জি স্যার, আমি হচ্ছে ওই প্রফেশনাল লেভেলে আছি আর কি স্যার। জি, আমার সিসিআর হচ্ছে স্যার 6 মাস আছে। ওকে, কয়টা সাবজেক্ট শেষ হয়েছে? স্যার আমার সাবজেক্ট পাস হয়েছে স্যার 9টা। এখন বাকি আছে কি কি? মানে অ্যাডভান্স লেভেলে কি শেষ হয়েছে? এই অ্যাডভান্স না, অ্যাডভান্স তো শেষ হয় নাই, সরি। পিএলএ বাকি আছে। প্রফেশনাল লেভেলে স্যার। স্যার পিএলএ এখনো স্যার বাকি আছে আমার। জি স্যার, আমার বাকি আছে হচ্ছে অ্যাকাউন্টিং, এফএম, ট্যাক্স, ল, বিএস। এত সাবজেক্ট বাকি আছে, বলেন কি? জি স্যার, এখানে তো সাবজেক্ট শেষ হয়নি এখন। তাহলে তো অনেক পড়তে হবে ভাই। আপনাদের ওখানে ইফতেখার আছে? হ্যাঁ, ইফতেখার আমার ছাত্র, একটা বাকি আছে যার। জি স্যার, চিনি। জি স্যার, ইফতেখার বাকি আছে। ফাইন। আমরা একটু আমরা কি মূল সেশনে চলে যাব কিনা? আমরা এখন চলে যেতে চাচ্ছি মূল সেশনে। আপনারা কি বলেন? কতজন আমরা পার্টিসিপেট? 30? আর আমরা কিন্তু স্ক্রিন কি দেখতে পাচ্ছেন আপনারা? দেখা যায়। ওকে, আপনারা কি দেখতে পাচ্ছেন IS-12? জি স্যার। আচ্ছা, আমরা ফেসবুকের উদ্দেশ্যে যেটা বলতে চাই, ফেসবুকে যারা আছেন আমার ফ্রেন্ড প্লাস আমাদের প্রফেশনাল এরিয়াতে অ্যাকাউন্টস ফাইন্যান্সের যারা জব করেন এবং প্র্যাকটিসের সাথে যারা আছেন, তাদেরকে আমি আন্তরিকভাবে রিকোয়েস্ট করতেছি আপনারা চাইলে আমাদের এই সেশনে পার্টিসিপেট করতে পারেন, এবং আমরা এই সেশনটাকে লাইভ করতে চাই এবং এই ধরনের সেশন আমরা আরো বেশি করতে চাই ভবিষ্যতে। অ্যাজ এ রেজাল্ট আমাদের প্রফেশনালরা যেন ভালো একটা ইনপুট পায় এবং তারা যেন তাদের এক্সপিরিয়েন্সটা আমাদের সাথে শেয়ার করতে পারে। পরবর্তী সেশনগুলোতে আমরা তাদের এক্সপিরিয়েন্স নিয়ে আমরা আরো বেশি ইফেক্টিভ করার চেষ্টা করব এই ধরনের প্রোগ্রামগুলোকে।
তাহলে আমরা শুরু করলাম। হারুন ভাই আছেন? হ্যাঁ আছি। ওকে, তাহলে আমার একটা সংক্ষিপ্ত পরিচয়, সেটা হলো আমি অ্যাকচুয়ালি ঢাকা ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেছি, বিবিএ এন্ড এমবিএ। এরপর ঢাকা স্টক এক্সচেঞ্জে প্রায় অলমোস্ট 5 বছর কাজ করেছি। তারপর একটা সিএ ফার্মে আজিজ সালিম খায় চৌধুরীতে ওখানে কিছুদিন কাজ করেছি। আশুগঞ্জ পাওয়ার স্টেশন, যেটা পিডিবির একটা প্রতিষ্ঠান, সেখানে ম্যানেজার ফাইন্যান্স হিসেবে এবং হেড অফ ইন্টারনাল কন্ট্রোল ডিপার্টমেন্টে কাজ করেছি। মোর দেন 16 ইয়ার্স এক্সপিরিয়েন্স। ইন দ্য মিন টাইম আমি যেটা করেছি সেটা হলো যে আমি প্রায় 13 ইয়ার জব করে চাকরি ছেড়ে দিয়ে এসে একনাবিন চার্টার্ড অ্যাকাউন্টেন্সি থেকে সিএসসিসি করেছি এবং আলহামদুলিল্লাহ এবার আমি পাস করেছি। বিসাইড দিস আমি আইসিএমএফ এর মেম্বার, এসিসিএ ফেলো মেম্বার। তো আপনাদের আমার এই ছোট্ট প্রয়াস, যেটা আমার যে চেষ্টা, সেটা হলো আপনাদেরকে নিয়ে এগিয়ে যাওয়া এবং আমরা আমাদের এই ধরনের কার্যক্রম চালিয়ে যাব প্রতিনিয়ত। হ্যাঁ, তো আর কোনো ওই কথা না বাড়িয়ে আমরা মূল সেশনে চলে যাই। আচ্ছা, আজকের সেশনের লার্নিং অবজেক্টিভ আপনারা কি দেখতে পাচ্ছেন? প্রথম কথা হলো আমরা কিছু ডেফিনেশন, অর্থাৎ কারেন্ট ট্যাক্স এবং ডেফার্ড ট্যাক্স কি কনসেপ্ট। এরপরে দেখবো আমরা টেম্পোরারি ডিফারেন্স এবং পার্মানেন্ট ডিফারেন্স কি। এরপর ডেফার্ড ট্যাক্স কিভাবে ক্যালকুলেট করা হবে, ডেফার্ড ট্যাক্স লায়াবিলিটি কিভাবে আসে, ডেফার্ড ট্যাক্স অ্যাসেট কিভাবে আসে, কিছু প্র্যাকটিক্যাল এক্সাম্পল আছে, আর কি কি ডিসক্লোজার লাগে। যে কোনো আইএফআরএস পড়ার আগে আমাদেরকে 4টা জিনিস দেখতে হয়। একটা হলো রিকগনিশন, মেজারমেন্ট, প্রেজেন্টেশন এবং ডিসক্লোজার্স। এই চারটা জায়গা থেকে আমাদেরকে অ্যানালাইজ করতে হয় বা আইএফআরএস পড়তে হয়। আইএফআরএস বা আইএস আপনারা যে নামেই ডাকেন সবই আইএফআরএস। তো আইএস 12 অ্যাকচুয়ালি ডেফার্ড ট্যাক্স নিয়ে কথা বলছে। তো সেটা আমরা আমার যদি সামারি বলি তাহলে আমি এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো। তাহলে আমরা একদম ডিরেক্ট চলে যাই যে স্কোপ অফ আইএস 12। স্কোপ অফ আইএস 12 হলো অ্যাপ্লাইজ টু ইনকাম ট্যাক্সেস, ডোমেস্টিক এন্ড ফরেন, সবকিছুই ইনক্লুড করবে, যেটা কারেন্ট ট্যাক্স এবং ডেফার্ড ট্যাক্স ইস্যু। এরপরে হলো যেগুলো আইএস 12 ডিল করে না, সেটা হলো ইনিশিয়াল রিকগনিশন অফ গুডউইল। গুডউইল রিকগনিশনের ক্ষেত্রে কোনো ধরনের ডেফার্ড ট্যাক্স আসবে না, ক্যালকুলেট করতে হবে না। আরো কিছু জিনিস আছে এক্সেম্পটেড, সেটাও মানে সার্টেন আইটেম আছে অ্যাসেট এবং লায়াবিলিটি ইনিশিয়াল রিকগনিশনের ক্ষেত্রে এক্সেম্পটেড করা হয়েছে অ্যাজ পার আইএস 12 ইনকাম ট্যাক্সেস। এটা হলো স্কোপ। আমরা একদম কি ডেফিনেশনে। আচ্ছা, আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, ট্যাক্স কি আসলে? মানে আমরা যদি সিম্পল ভাষায় বলি ইনকাম ট্যাক্স কি, যে কেউ একজন উত্তর দিতে পারেন, যে কেউ একজন উত্তর দিতে পারেন। ট্যাক্স কি আসলে? সেশন আর কি যে বিষয়ে পড়তেছে এখন ট্যাক্স যেটা আমরা সরকারের কাছে আমাদের আয়ের একটা অংশ সরকারকে পে করে থাকি, সেটাই আমাদের আয়ের উপরে গভর্নমেন্টের যে চার্জ, সেটাই তো ট্যাক্স, তাই না? নাকি আয়ের উপরে সরকারের আইন অনুযায়ী যে ট্যাক্স দিতে হয়, আচ্ছা এটা ট্যাক্স। তাহলে কারেন্ট ট্যাক্স কি? আমার রিপোর্টিং পিরিয়ডের মধ্যে যে টাকাটা কারেন্ট ইয়ারের ইনকামের উপরে, ট্যাক্সেবল ইনকাম, সব ইনকাম না কিন্তু, ট্যাক্সেবল ইনকামের উপরে যে যতটুকু ট্যাক্স আমাকে দিতে হবে, অথবা আমি যতটুকু এক্সট্রা পে করে রাখছি, যেটা দিতে হবে সেটা পেয়েবল, আর যেটা পাবো সেটা কি রিকভারেবল বা সরকারের কাছে আমি রিফান্ডেবল, তাই না? যদি আমি অ্যাডভান্স ট্যাক্স বেশি দিয়ে থাকি, আমি যদি ট্যাক্স আইনের যতখানি তার চেয়ে বেশি ট্যাক্স দেই, তাহলে কি আমি রিফান্ডেবল থাকবে না? এইটা যেটা জি স্যার অ্যাডভান্স ট্যাক্স। ওকে, কিন্তু ডেফার্ড ট্যাক্সের ক্ষেত্রে কিন্তু সেটা না। ডেফার্ড ট্যাক্সটা কিন্তু একটু ডিফারেন্ট। ডেফার্ড ট্যাক্সটা কি কারণে হয়? আচ্ছা, সরকারের পলিসির সাথে আমাদের অ্যাকাউন্টিং এর যে বিভিন্ন ধরনের ডেভিয়েশন আছে, সরকার একভাবে চিন্তা করে,
আমরা আরেকভাবে চিন্তা করি। আমরা কি বেসিসে অ্যাকাউন্টিং করি? সবার কাছে আমার এই প্রশ্নটা, যারা আছেন আমরা জাস্ট একটু ওয়ার্ম আপ সেশন করি। অ্যাকাউন্টিং দুই ধরনের, একটা হলো ক্যাশ বেসিস আর একটা হলো অ্যাকাউন্টিং বেসিস, সরি অ্যাক্রুয়াল বেসিস। তাহলে ক্যাশ বেসিস অ্যাকাউন্টিং যখন আমরা করি তাহলে তো ক্যাশ রিসিপ্ট অর ক্যাশ পেমেন্ট এটাই তো, তাই না? কিন্তু আমরা অ্যাজ পার অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড, অ্যাজ পার আইএফআরএস অর মানে কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক, আমরা কি অ্যাকাউন্টিং করব ক্যাশ বেসিসে না অ্যাক্রুয়াল বেসিসে? ডেফিনেটলি অ্যাক্রুয়াল বেসিসে। গভর্নমেন্ট কি করবে? গভর্নমেন্ট কোন অ্যাকাউন্টিং বেসিস হিসাব করে? ক্যাশ বেসিস। কিছু কিছু ক্ষেত্রে কিন্তু তারা ইদানিং ক্যাশ বেসিসে করে না। আপনারা যদি বর্তমান ট্যাক্স আইন দেখেন, ট্যাক্স আইনে আগে ছিল হলো রিসিপ্ট, এখন কিন্তু রিসিপ্ট নাই ভাই, এখন হচ্ছে আর্ন, রিসিভেবল। আপনি ডেফিনিশন আইনে, ট্যাক্স আইনে 2023 এর আইনে যায় দেখবেন যে আর্ন, রিসিভেবল, ইনভয়েস যেটা আগে করছেন ওইটাই, টাকা পাইছেন কিনা, রিসিপ্ট, রিসিভেবল অর আর্ন যেটা হইছে, অর্জিত হয়েছে, তাহলে এটা ইনকাম। এই ক্ষেত্রে কিন্তু সরকার আবার কিসে চলে গেছে দেখেন তো? এই ক্ষেত্রে কিন্তু সরকার চলে গেছে হলো অ্যাক্রুয়াল বেসিসে। আবার আপনার খরচের ব্যাপারে আপনি যখন বলবেন যে প্রভিশন রাখবো, যে না এই প্রভিশন আপনি নিতে পারবেন না, কথা ঠিক কিনা? ঠিক আছে কিনা? আবার আপনি ডেপ্রিসিয়েশন পলিসি ফলো করছেন একটা, আপনাকে সরকার কি বলছে যে আপনি ডিক্লাইনিং ব্যালেন্সিং মেথডে ফলো করবেন, এই বেসিসে আপনি ট্যাক্স অ্যাসেসমেন্ট করবেন। আর আপনি অ্যাকাউন্টেন্ট কি করবেন যে ম্যাক্সিমাম ইউটিলাইজেশন আপনি ইউনিট বেসিসে করতে পারেন, আওয়ার বেসিসে করতে পারেন, স্টেট লাইন বেসিসে করতে পারেন, তাই না? বেসিসে ডেপ্রিসিয়েশন চার্জ করতে পারেন না? তাহলে কি সরকারের সাথে আপনার একটা ডিফারেন্স তৈরি হবে না? আচ্ছা, ডেফার্ড ট্যাক্স এই টেম্পোরারি ডিফারেন্সের উপর ডেফার্ড ট্যাক্স হয়। তবে এখানে মনে রাখতে হবে পার্মানেন্ট ডিফারেন্স কোনোভাবেই ডেফার্ড ট্যাক্স ক্যালকুলেশনের জন্য কনসিডার করা যাবে না। যেমন স্যালারি ডিফারেন্স পার্মানেন্ট, যদি কোনো পেনাল্টি হয় পার্মানেন্ট ডিফারেন্স, এরকম অনেক এক্সাম্পল আছে যেগুলো পার্মানেন্ট ডিফারেন্স কোনোভাবেই ডেফার্ড ট্যাক্স ক্যালকুলেশনে কনসিডার করা যাবে না। এবার আসেন টেম্পোরারি ডিফারেন্স। টেম্পোরারি ডিফারেন্স এই দুই তিনটা উদাহরণ দিলাম, সামনে আমাদের অনেকগুলো উদাহরণ আমরা রাখছি, ওটা আপনারা দেখলে বুঝতে পারবেন। আসেন ট্যাক্স বেস। ট্যাক্স বেস কি? এটা কেউ একজন বলবেন যে ট্যাক্স নিয়ে কাজ করেন, ট্যাক্স বেসটা কি? এটাকে আমাকে ট্যাক্স নিয়ে একজন কথা বলছিলেন যে আপনি ট্যাক্স নিয়ে কাজ করেন, তাহলে আপনি আমাকে বলবেন ট্যাক্স বেস কি? কেউ একজন? ট্যাক্স বেস হলো অ্যাজ পার ট্যাক্স আইন অনুযায়ী কতটুকুর উপরে আপনি ট্যাক্স বেনিফিট নিবেন অথবা কতটুকুর উপর আপনি ট্যাক্স মানে এই আপনাকে ট্যাক্স পে করতে হবে, ওইটাই হলো ট্যাক্স বেস অ্যাজ পার ট্যাক্স ল। অ্যাজ পার ট্যাক্স ল কতটুকুর উপর আপনি ট্যাক্স বেনিফিট পাবেন অথবা ট্যাক্স দিতে হবে, সেটা হতে পারে অ্যাসেট, সেটা হতে পারে লায়াবিলিটি। ট্যাক্স বেস মানে ট্যাক্স অথরিটি ওইটার ভ্যালুটাকে কতটুকু অ্যাকসেপ্ট করে। যেমন আপনি যখন কোনো অ্যাসেট, আমরা তো IAS 16 এর নাম শুনেছি না, প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট। সবার বুকস, যারা অ্যাকাউন্টস নিয়ে কাজ করেন সবার বুকস অফ অ্যাকাউন্টসে কি প্রথম আইটেমটা যদি ব্যালেন্স শিটে দেখি, এটা কি প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট না? যদি প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট হয়, প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্টে কি আছে বলেন তো? দুইটা মেথড আছে, একটা হলো হয় কস্ট মডেল, তাহলে রিভ্যালুয়েশন মডেল, তাই তো? জি স্যার। তাহলে ট্যাক্স অথরিটি কি বলবে? ট্যাক্স অথরিটি বলে আমি ভাই রিভ্যালুয়েশন বুঝি না, আমি বুঝি কস্ট মডেল, তুমি কস্ট মডেলের উপর ডেপ্রিসিয়েশন পাবা। কিন্তু অ্যাকাউন্টেন্ট কি করবে যদি রিভ্যালুয়েশন বা ফেয়ার ভ্যালু মেথড ফলো করে? সে ফলো করবে যে রিভ্যালুয়েশন মডেল, রিভ্যালুয়েশন মডেল বা কস্ট মডেল যেটা ফলো করে। ওকে, তাহলে এখানে কিন্তু সরকারের সাথে আমার কি ট্যাক্স অথরিটির সাথে আমার একটা ডিফারেন্স তৈরি হবে না? জি। তাহলে
সরকার যতটুকু আমাকে অ্যাকসেপ্ট করলো সেটাই হচ্ছে ট্যাক্স বেস, অর্থাৎ ট্যাক্স অথরিটি যতটুকু। আচ্ছা, আগে ডেফার্ড ট্যাক্সটা ছিল ইনকাম অ্যাপ্রোচ, এখন হলো ব্যালেন্স শিট অ্যাপ্রোচ। ব্যালেন্স শিট অ্যাপ্রোচ কেন এটা বলতে পারবেন কেউ? কেউ একজন? না আমি বলবো। আগে প্রবাবলি হচ্ছে আপনার অর্থাৎ রেভিনিউ এক্সপেন্ডিচার এগুলোর মধ্যে যে গ্যাপটা তৈরি হতো সেটা দিয়ে ক্যালকুলেট করতো, বাট এখন আমরা ডেফার্ড ট্যাক্সটা ক্যালকুলেট করি অ্যাসেটের অ্যামাউন্টটা ধরে। অ্যাসেট অনলি, অ্যাসেট আর লায়াবিলিটি, অ্যাসেট আর লায়াবিলিটি কেন বলেন তো? শুধু এক কথায় বলবেন, বেশি কথা বলা লাগবে না, এক কথায়। না না এটা জানা নেই। আচ্ছা জানা নেই। আচ্ছা, আমরা কি ইনকাম স্টেটমেন্টে যে মানে ব্যালেন্স, এটা কি ফরওয়ার্ডেড হয়? এটা কি কন্টিনিউয়াস? এটা ওয়ান না, টাইম এটা temporary। এটা কিন্তু শেষ। যখনই ফিনান্সিয়াল স্টেটমেন্ট করে ফেলছি তখন কিন্তু শেষ। কিন্তু ব্যালেন্স শিটটা কি? আপনার গোইং কনসার্ন একটা কনসেপ্ট আছে, গোইং কনসার্ন, যে বিজনেস উইল কন্টিনিউ ফর ফার্দার ইয়ার, ফরসিয়েবল ফিউচার। যদি হয় তাহলে গোইং এক সেকেন্ড আমি সময় নিচ্ছি। তো গোইং কনসার্ন যদি হয় তাহলে ব্যালেন্স শিটে আপনার ব্যালেন্স গুলো কি হয়? আপনার কন্টিনিউশন হয়। ব্যালেন্স গুলো কন্টিনিউশন কোথায় আসে? ব্যালেন্স শিটে, যেটা আপনি ডিফারেন্স বের করতে পারেন, চেক করতে পারেন। কিন্তু পিএনএল কি সেটা সম্ভব? পরবর্তী বছরগুলোতে এটা ভ্যালু যায় না। না, এটা যায় না। আনসার ইজ নো। পরবর্তীতে এটা অ্যাজ পার ফ্রেমওয়ার্ক, অ্যাজ পার আইফআরএস এটাকে ব্যালেন্স শিট অ্যাপ্রোচ করা হয়েছে, যেটা স্টেটমেন্ট অফ ফিনান্সিয়াল পজিশনের ব্যালেন্স ধরে ধরে ট্যাক্স অথরিটির সাথে আমাদের যে টেম্পোরারি ডিফারেন্স গুলো তৈরি হয়েছে তার উপর ভিত্তি করে আমাকে কি করতে হবে? ডেফার্ড ট্যাক্স নির্ধারণ করতে হবে, মেজার করতে হবে। ওকে, তাহলে এই পর্যন্ত ক্লিয়ার? ডেফিনেশন নিয়ে কোনো কোশ্চেন আছে? ডেফিনেশন নিয়ে কোনো কোশ্চেন আছে? এই পর্যন্ত যতটুকু আলোচনা করেছি প্লিজ। নো, ইটস ফাইন। আচ্ছা, আমরা কি প্রসিড করতে পারি? জি স্যার। ওকে, আচ্ছা আচ্ছা, এবার আসেন টেম্পোরারি ডিফারেন্স। দেখেন একদম সিম্পল। আপনারা যখন আইফআরএস ডিটেইলস পড়তে যাবেন তখন আপনাদের খুব ভালো লাগবে যে মোল্লা ভাই ঠিকই বলছে। মোল্লা ভাই কিন্তু একদম সহজ করে দিয়েছে। টেম্পোরারি ডিফারেন্স জাস্ট দেখতে পাচ্ছেন আপনারা স্ক্রিনে? স্ক্রিনে দেখতে পাচ্ছেন? এই যে দেখেন, আপনারা কিন্তু রেসপন্সিভ হবেন। আমি সেশন কন্টিনিউ করব আপনাদের সাথে। আপনাদেরকে অনেক ভালো লাগছে আমার। দেখেন কি এটা? Carrying amount and tax base. ক্যারিং অ্যামাউন্ট কিসের? ক্যারিং অ্যামাউন্ট অফ অ্যাসেট অফ এন্ড ট্যাক্স বেস, তাই না? জি। বুঝতে পারছেন? তাহলে ডিফারেন্স বিটুইন ক্যারিং অ্যামাউন্ট অফ মানে ক্যারিং অ্যামাউন্ট এন্ড ট্যাক্স বেস কিসের? ওই অ্যাসেট অর লায়াবিলিটি, ওই যে ব্যালেন্স শিট আইটেম। জি। ওকে, এই লাইন নিয়ে কোনো কোশ্চেন আছে? ক্যারিং অ্যামাউন্ট কি আর ট্যাক্স বেস কি? ক্যারিং অ্যামাউন্ট হলো অ্যাজ পার অ্যাকাউন্টিং রেকর্ড ব্যালেন্স শিটে যে ভ্যালু আছে এটাই ক্যারিং অ্যামাউন্ট। ট্যাক্স বেস হলো অ্যাজ পার ট্যাক্স ল আপনার ওই রেসপেক্টিভ অ্যাসেট অর লায়াবিলিটির ভ্যালু কত সেইটা। ক্লিয়ার কিনা? এই ব্যাপারে কোনো কোশ্চেন আছে কিনা? না স্যার। ওকে ফাইন। এবার আসেন, আমরা হ্যালো প্লিজ। যে আমরা যে অ্যাকাউন্টিং এর যে ব্যালেন্স শিটটা নেব সেটা তো আমাদের অডিটেড ব্যালেন্স শিট দেখতে, তাই না? জি জি, মানে আমরা যে অ্যাকাউন্টিং এর যে ব্যালেন্স শিটটা নেব, ক্যারিং অ্যামাউন্টের যে ক্যারিং অ্যামাউন্ট অফ ব্যালেন্স শিটের অ্যামাউন্ট অ্যাসেট এবং লায়াবিলিটি ডেফিনেটলি ওটা তো আমাদের ফাইনাল অডিটেড। হ্যাঁ, অডিটেড অ্যাকাউন্টস। এখন যদি কেউ অডিট না করে তাহলে কি হবে? তার জন্য আসলে সবার জন্য তো সব আইএফআরএস অ্যাপ্লিকেবল না। আপনি অবশ্যই অডিটেড অ্যাকাউন্টস এর উপর নেবেন। এখন অডিটেড অ্যাকাউন্টস ভালো কথা, অডিটেড অ্যাকাউন্টস যে নেবেন আপনাকে তো অডিটের হওয়ার আগেই ডেফার্ড ট্যাক্স মানে কমপ্লাই করতে হবে। তার মানে হলো অডিট চলাকালীন সময় আপনি যখন অ্যাকাউন্টসটা কমপ্লিট করবেন সেইটা অডিটেড না, কথাটা ভুল হবে। তাহলে ওটার উপর ভিত্তি করে তো অডিট হবে। আপনি অ্যাকাউন্টস প্রিপেয়ার করেছেন ওইটা, যেটা অ্যাকাউন্টস প্রিপেয়ার করবেন তারপর তো অডিট হবে। ডেফার্ড ট্যাক্স ওয়ান টাইপ অফ জি, আসেন এবার আনইউজ ট্যাক্স লস। আনইউজ ট্যাক্স লস কি? আপনার কি ট্যাক্সের ইস্যুগুলো নিয়ে কেউ পড়ছেন কিনা?
সম্ভবত আমাদের 5 বছরের আগের যদি প্রফিট থাকে মানে ক্যারি ফরওয়ার্ড আমরা 6 বছর না 5 বছর বলেন তো 6 ইয়ার্স না 5 ইয়ার্স 6 বছর probably 6 years হ্যাঁ probably না absolutely 6 years আমরা ক্যারি ফরওয়ার্ড করতে পারি লস এই তো এখন এই লসের উপরে কি আপনি ডেফার্ড ট্যাক্স অ্যাসেট তৈরি করবেন কিনা প্রশ্ন হচ্ছে এই লসের উপরে কি ডেফার্ড ট্যাক্স অ্যাসেট তৈরি করবেন কিনা এটা অ্যালাউ করে করতে পারবেন কখন যদি আপনার ফিউচারে আপনি নিশ্চিত করে বলতে পারেন যে আগামী বছরগুলোতে আমার প্রফিট আসবে তখনই আনইউজ ট্যাক্স লসের উপরে আপনি ডেফার্ড ট্যাক্স অ্যাসেট তৈরি করতে পারবেন কথা একদম ক্লিয়ার একদম ক্রিস্টাল ক্লিয়ার একদম ছোট কথা যে আপনি ডেফার্ড ট্যাক্স অ্যাসেট তখনই তৈরি করতে পারবেন যদি এই আনইউজ ট্যাক্স লসেসটা কি আপনি রিকভার করতে পারেন কামিং ইয়ার্সে সেইখানে আপনার প্ল্যান থাকবে কিভাবে করবেন সেটা বলা থাকবে টোটাল ফাইন্যান্সিয়াল প্রজেকশন থাকবে যদি এটা থাকে তখনই এবং সেটা হতে হবে রিজনেবল আপনি আমরা অ্যাসাম্পশন গুলো হবে প্র্যাগমেটিক আপনি মানে একটা আন্দাজ মান্দাজে করে দিলে হবে না সেটা হতে হবে একদম গুড অ্যাসাম্পশন বেসিসে যদি হয় তখনই আপনি এই লসেস যে ক্যারি ফরওয়ার্ড তার উপরে ডেফার্ড ট্যাক্স অ্যাসেট তৈরি করতে পারবেন কথা শেষ এখানে আর কোনো কথা বলবো না এবার আসেন ডেফার্ড ট্যাক্স লায়াবিলিটি কি আচ্ছা ডেফার্ড মানে কি বলেন তো বিলম্বিত পরে হবে পরে মানে এই ডেফার করে দিলাম তোমার অ্যাপয়েন্টমেন্ট পরে তোমার এখন আর নেওয়া হবে না তোমার কি জানি বলে যে তোমার ওই ইনক্রিমেন্ট হবে না ডেফার্ড কোম্পানির অবস্থা ভালো না মানে এরকমই তো বিষয়টা তাই না ডেফার্ড মানে হলো ফিউচার ডেফার্ড মানে ফিউচারে the future tax obligation arising when accounting income is higher than the taxable income due to temporary difference কথাটা কিন্তু একদম সিম্পল লাইনে নিয়ে আসছি যে ভবিষ্যতে আপনাকে ট্যাক্স দিতে হবে এটাই ডেফার্ড ট্যাক্স লায়াবিলিটি যেটা আপনি ক্রিয়েট করবেন অন দ্য বেসিস অফ দ্য টেম্পোরারি ডিফারেন্সেস এটা কিন্তু ট্যাক্সেবল টেম্পোরারি ডিফারেন্স মানে ডেফার্ড ট্যাক্স লায়াবিলিটি হবে কার উপরে ট্যাক্সেবল টেম্পোরারি ডিফারেন্সের উপর দুই ধরনের টেম্পোরারি ডিফারেন্স আছে সামনে আমরা দেখতে পারবো দুই ধরনের টেম্পোরারি ডিফারেন্স একটা হলো ট্যাক্সেবল টেম্পোরারি ডিফারেন্স আরেকটা হচ্ছে হলো ডিডাক্টেবল টেম্পোরারি ডিফারেন্স তো ট্যাক্সেবল টেম্পোরারি ডিফারেন্সের উপর আপনার তৈরি হবে হলো ডেফার্ড ট্যাক্স লায়াবিলিটি আর ডেফার্ড ট্যাক্স অ্যাসেট তৈরি হবে হলো ডিডাক্টেবল টেম্পোরারি ডিফারেন্সের উপরে যেটা আপনি ভবিষ্যতে সুবিধা পাবেন সরকারের কাছ থেকে অলরেডি আপনি ট্যাক্স দিয়ে দিয়েছেন আপনি ভবিষ্যতে সুবিধা নেবেন সেটা হলো ডেফার্ড ট্যাক্স অ্যাসেট আর ডেফার্ড ট্যাক্স লায়াবিলিটি এটা হলো যে আপনি সুবিধা নেন ভবিষ্যতে আপনাকে ট্যাক্স দিতে হবে সেটা হলো ডেফার্ড ট্যাক্স লায়াবিলিটি আসেন একটু সামনে যাই টেম্পোরারি ডিফারেন্স একদম সিম্পল কয়েকটা লাইন দেয়া আছে দেখেন টাইপস অফ ডিফারেন্স দুই রকম টেম্পোরারি ডিফারেন্স পার্মানেন্ট ডিফারেন্স পার্মানেন্ট বানানটা ভুল আছে মনে হয় আচ্ছা পার্মানেন্ট বানানটা ভুল আছে পিআর হবে হ্যাঁ সরি টেম্পোরারি ডিফারেন্স দেখেন তো কি কি লেখা আছে ডিভিডেন্ড ইনকাম কেন টেম্পোরারি ডিফারেন্স হয় কেউ একজন বলেন তো আমাকে আমরা কিন্তু ডিসকাশন ইন্টারেক্টিভ হবে সেশন যদি ইন্টারেক্টিভ না হয় তাহলে কিন্তু এটা ভালো হবে না শুধু বক বক করে গেলাম কোনো লাভ নাই ডিভিডেন্ড যখন ডিক্লেয়ার্ড হয় তখন আমরা পেয়েবল করে রাখি আর পেমেন্ট হয়তো পরে এই যে পারফেক্ট সরকার কি বলছে তুমি ভাই যখন পাবা তখন তোমার এটা ইনকাম আর আমরা কি বলি আমার তো এটা আর্ন হয়ে গেছে এটা তো ডিক্লেয়ার্ড হয়ে গেছে সরকার মানে কোম্পানি তো এটা আমাকে বোর্ডে মানে শেয়ার হোল্ডিং এজিএম এ তো এটা অ্যাপ্রুভ হয়েছে তাই না এজিএম এ তো অ্যাপ্রুভ হয়ে গেছে এজিএম অ্যাপ্রুভ হওয়ার পর এটাকে আমি রিসিভেবল দেখাইতে পারি না ইনভেন্টরি মানে ডিভিডেন্ড রিসিভেবল পারি কিনা জি পারি
পারি। তাহলে সরকারের সাথে কি আমাদের ডিফারেন্স হবে? অবশ্যই হবে, কারণ আমরা রিসিভেবলটাকে অ্যাকাউন্টস করতেছি। আচ্ছা, যিনি কথা বলছেন তার পরিচয়টা একটু দেবেন। আমি মৌসুমী, আমি হাওলাদার ইউনিভার্সিটির আর্টিকেল স্টুডেন্ট হিসেবে আছি। ও ভেরি গুড, ভেরি গুড। যারা সিএ পড়ে তাদেরকে আমার খুব পছন্দ। আচ্ছা আসেন, থ্যাংক ইউ। সেটা হলো এবার ওয়ারেন্টি প্রভিশনটা কি? এই ছাড়া, মৌসুমী ছাড়া অন্য কেউ বলবেন। ওয়ারেন্টি প্রভিশন ম্যানুফ্যাকচারিং হলো যে আমি একটা প্রোডাক্ট সেল করেছিলাম বা সার্ভিস দিয়েছি, তার এগুলোতে আমি ওয়ারেন্টি দিয়ে রেখেছি। তো আমরা একটা ধরে রাখি যে আমার বছরে হয়তো 1 লাখ টাকার ওয়ারেন্টি ক্লেম আসতে পারে বা 2 লাখ টাকার একটা ওয়ারেন্টি ক্লেম আসতে পারে। তার জন্য আমি আগে থেকে একটা তহবিল গঠন করে রাখি। as per IFRS 15 আরেকটা আছে তো, আরেকটাও তো লাগবে, IAS 37 তো লাগবে। 37 না স্যার, ওয়ারেন্টি যদি আমি ইনকামের সঙ্গে রিলেট করি 15 এ যাব আর 37 এ যাব। এটা হলো 15 এর কারণে যেটা ডিফারেন্সটা তৈরি হবে, মানে 15 এর কারণে যে প্রভিশনটা আসবে সেটা হবে 15। আচ্ছা, আর যদি 37 এর কারণে হয় তাহলে সেটাও একটা প্রভিশন, তাই না? তাহলে সরকার কি মানবে? সরকার মিন্স ট্যাক্স অথরিটি কি মানবে না? তাহলে কি পার্থক্য তৈরি হবে কিনা? জি হবে। আচ্ছা, এইটা কি ইমিডিয়েট আগামী 1 বছরের মধ্যে কি চেঞ্জ হয়ে যাবে না আবার? জি হবে। মানে টাইম টু টাইম চেঞ্জ হবে কিনা? সরি, 1 বছর না, টাইম টু টাইম চেঞ্জ হবে কিনা? তাইলে এটা যে নাম দিছি টেম্পোরারি ডিফারেন্স, এটা ঠিক আছে কিনা? IFRS 12 যে টেম্পোরারি ডিফারেন্স বলছে IAS 12, এটা কি ঠিক আছে কিনা? জি ঠিক আছে। ঠিক আছে, এক্সিলেন্ট। আচ্ছা, ইনভেন্টরি ইমপেয়ারমেন্ট IAS 2 কি বলছে? কস্ট অন নিউট্রালাইজেবল বলো, ভিজিবল ইজ লোয়ার, তাই না? জি। কিন্তু ইয়ার কি বলছে? সরকার কি বলছে? মানে এনবিআর কি বলে? তোমার ইমপেয়ারমেন্ট যেটা তোমাকে দেখাইতে হবে, তুমি যে সেল ভ্যালু, তুমি এটা যদি একদম অকার্ড হয় তাহলে ওইটা কস্ট অফ সেলস এর সাথে অটোমেটিক্যালি অ্যাডজাস্ট হয়ে যাবে, তাই না? নাকি যখন গুডস সেলস হয়ে যাবে তখন তো অটোমেটিক্যালি ওটা অ্যাডজাস্ট হবে, নাকি? জি কি বলেন? তাহলে তুমি ভাই যখন সেল করবে তখন এটা অ্যাডজাস্ট করবে। এখন তোমাকে আমি এই ইনভেন্টরি ইমপেয়ারমেন্ট তোমাকে আমি দিব না। তাহলে কি ডিফারেন্স তৈরি হইলো? জি হলো। কি এটা একটা পার্মানেন্ট ডিফারেন্স না টেম্পোরারি ডিফারেন্স? টেম্পোরারি। ওকে, গুড। IAS 37 ক্যাপিটালাইজেশন অফ ডেভেলপমেন্ট কস্ট। IAS 38 কি বলছে? ইনটেনজিবল অ্যাসেটস এ ডেভেলপমেন্ট কস্টকে অ্যাসেট হিসেবে আমরা দেখাই। আচ্ছা, রিসার্চ কস্ট এন্ড ডেভেলপমেন্ট কস্ট। রিসার্চ কস্ট পিএনএল এ পাঠাবো, মানে খরচ হিসেবে ক্যাপিটালাইজ করতে পারবো কি? জি, কিন্তু ডেভেলপমেন্ট IAS 38 কি বলছে? এখানে আবার কিছু ক্রাইটেরিয়া আছে। যদি এটা মানে কমিটেড টু কমপ্লিট, এটা যদি আমাকে ফিউচার ইকোনমিক বেনিফিট ম্যানেজমেন্ট, যদি মানে এটাকে রিসোর্স আছে, মানে এটা টেকনিক্যাল রিসোর্স প্লাস সব ধরনের রিসোর্স, ম্যানেজমেন্ট ইন্টেনশন টু কমপ্লিট, এটা বিক্রি করে অথবা ইউজ করে আমরা সুবিধা পাবো, কমার্শিয়ালি এটা ভায়াবল, তাহলে কিন্তু 37 আমরা কি 38 কি করব? অ্যাপ্লাই করব, ডেভেলপমেন্ট কস্ট হিসেবে দেখাবো। আচ্ছা, ডেভেলপমেন্ট কস্ট ধরে অ্যাকাউন্টেন্ট সাহেব কি করবেন মৌসুমী বলেন তো এটাকে? স্যার, ডেভেলপমেন্ট কস্টটা আমরা তো ব্যালেন্স শিটে অ্যাসেট হিসেবে দেখাচ্ছি। অ্যাসেট হিসেবে ট্রিট করব, সরকার কি বলছে? ভাই এটা যখন খরচ হয়েছে তখন দেখায় দাও। এক্স্যাক্টলি। আপনি কি করবেন? 5 বছরের মধ্যে ভাগ করে দিবেন, বা প্রোডাক্ট অনুযায়ী, আওয়ার অনুযায়ী, ইউনিট অনুযায়ী, তাই না? জি জি। তাহলে কি ডিফারেন্স তৈরি হইলো? জি, ডিফারেন্স তৈরি হলো। টেম্পোরারি এই যে মিটিগেট করবে। ইস্যু কস্ট, লোন ইস্যু কস্ট, সরকার কি বলছে? ইস্যু কস্ট তো স্যার কাউন্ট করে না, খরচ পিএনএল এ। জি। আপনি কি বলছেন? আমি তো এটা আমার অ্যাসেটে ধরে রাখবো বা লায়াবিলিটি ধরে রাখবো। নো। IFRS 9 কি বলছে? স্যার, ডেটে যখন যাব তখন আমার 20,000 টাকা থাকলে 5,000 টাকা কস্ট থাকলে আমি বাদ দিই, আমি তো ওটা কাউন্ট করি। ওকে, IFRS 9 রেফারেন্স দিবেন এইভাবে, হাওয়ার উপর দাও। ফাইনান্সিয়াল ইনস্ট্রুমেন্ট IFRS 9। জি স্যার, থ্যাংক ইউ। মৌসুমী কথা বলবেন না, এরপর অন্য কেউ কথা বলবে। সরি, এইবার কনভার্টেবল লোন নোটস। আচ্ছা, কনভার্টেবল লোন নোট যদি হয় তাহলে IAS 32 সেখানে ওই যে ইকুইটি পোরশন আর লায়াবিলিটি পোরশন, তাই না, করতে হয়। IFRS 9 অনুযায়ী রিকগনিশন প্রেজেন্টেশন হয় 32 অনুযায়ী। সরকার তো এত কিছু বোঝে না রে ভাই। একবার আপনি ইকুইটি দেখাবেন, আরেকবার আপনি লোন বলবেন, সরকার বলবে তুমি যে লোন পেমেন্ট করবা এটা তোমার কাছে আমার কাছে অ্যাকসেপ্টেবল, আর অন্য কিছু আমি বুঝি না, নাকি? জি স্যার। আচ্ছা, আসেন IAS 19 কি এমপ্লয়ি বেনিফিট? এরকম বলবেন না, অন্য কেউ একজন বলেন, আমি একটু পানি খেয়ে নেই। কেউ একজন বলেন IAS 19 কি বলছেন?
এমপ্লয়ি বেনিফিট, তাই না? আচ্ছা, পানি খেয়ে নিলাম, গলা শুকিয়ে গেছে। আসেন তাহলে বিষয় হলো এবার IAS 19 এমপ্লয়ি বেনিফিট, সেগুলো কি ভাই? আচ্ছা, আপনারা কারা কারা গ্রাজুয়েটি নাম শুনছেন? স্যার ওইটা তো ডিফাইন্ড কন্ট্রিবিউশনও হতে পারে, বেনিফিট প্ল্যানও হতে পারে। হ্যাঁ, ডিফাইন্ড কন্ট্রিবিউশন প্ল্যান, ডিফাইন্ড বেনিফিট প্ল্যান। ডিফাইন্ড বেনিফিট প্ল্যান, ডিফাইন্ড কন্ট্রিবিউশন প্ল্যান তো সরকার অ্যাকসেপ্ট করে নিছে যে ভাই তুমি যখন কন্ট্রিবিউটরের টাকা, সিপিএফ এর টাকা, পিএফ এর টাকা পে করে দিছো, অ্যাকসেপ্টেড, এটা নিয়ে কোনো ঝামেলা নাই নাকি? কিন্তু গ্র্যাজুয়েটির টাকা যখন অ্যাপ্লাই করতে যাচ্ছি, তাহলে কি সরকার কি বলতেছে, এনবিআর তুমি যখন পেমেন্ট করবা, কথা ঠিক কি না? জি, তুমি যখন পেমেন্ট করবা, আই উইল অ্যাকসেপ্ট দ্যাট, আদারওয়াইজ ইউ ক্যান নট চার্জ ইট ইন দ্য পিএনএল। তাহলে কি আপনার ব্যালেন্স শিটে যখন আইটেমটা থাকবে গ্র্যাচুইটি পেয়েবল, কি হবে সেটা? ওইটা ট্রিটমেন্ট অ্যাজ লাইক প্রভিশনের মতো, ওয়ারেন্টি প্রভিশনের মতো হয়ে যাবে। হলো প্রভিশন। তাহলে এই যে করছেন, সরকার বলছে যে না আমি এটা মানি না, আর আপনার আমরা অ্যাকাউন্ট্যান্টরা বলছে ভাই আমি যখন একবারে যে পোস্টিংটা দিব তখন আমি কেমনে দিব, ওটা তো আমার প্রফিটকে ডিস্টর্টেড করে ফেলবে। এম আই রাইট? ঠিক না? ওকে, যদি সেটা হয়, হ্যালো শুনতে পাচ্ছেন? ওকে, এবার আসেন আইএফআরএস 2। আইএফআরএস 2 কি ভাই? শেয়ার বেস পেমেন্ট। শেয়ার বেস পেমেন্ট। যদি আমাদের দেশে প্র্যাকটিসটা খুবই কম, তাও কিছু কোম্পানি আছে যারা এই আমাদের এই যে ইয়ে দিয়েছিল, রবি দিয়েছিল, তারপরে জিপি দিয়েছিল, এরকম আছে। হ্যাঁ, তাহলে যদি হয়, এবার আসেন আমার কথা হচ্ছে হলো শেয়ার বেস পেমেন্ট। সরকার বলছে কি ভাই তুমি যখন পেমেন্ট দিবা তখন আমি এটা অ্যাকসেপ্ট করব। এখন তুমি কেন এমপ্লয়ীদের খরচ কি এখানে চার্জ করতেছো? আর আমি বলছি ভাই আমি তো সার্ভিস নিয়ে বলাইছি নাকি, আমি সার্ভিস আর গুডস নিয়ে বলাইছি, আমি তো এটা অ্যাসেট হিসেবে ট্রিট করব, মানে আমার এটা এক্সপেন্স হিসেবে যাবে এবং আমার পেয়েবল হিসেবে রাখতে হবে বা ইকুইটি রাখতে হবে। এই জায়গাটা একটা ডিফারেন্স হবে। আসেন লিজ এগ্রিমেন্ট। আচ্ছা, লিজ এগ্রিমেন্টের বিষয়টা কি বলেন তো কেউ? লিজ এগ্রিমেন্ট, লিজের কাজটা কি বলবো? হ্যাঁ, লিজের কাজ আমার তো একজন মাত্র মানে রেসপন্স করছে, আর তো কেউ রেসপন্স করছে না। আমি তো এটা তো অপছন্দ করছি। রেসপন্স তো কাউকে না কাউকে করতে হবে, রেসপন্স করতে হবে না বলেন? আচ্ছা মৌসুমী বলেন, একজন তো মানে ঝান্ডাটা ধরতে হবে। জি স্যার। ওয়ালাইকুম আসসালাম, বলেন। স্যার লিজের কাজ হচ্ছে স্যার একটা সময়ের জন্য, নির্দিষ্ট একটা সময়ের জন্য ব্যবহার করার জন্য কোন একটা সম্পদ ব্যবহার করার জন্য সোজা হিসাব একদম। যদি আইডেন্টিফাইবল অ্যাসেট হতে হয়, আইডেন্টিফাইবল আইফআরএস 16 কথা হইছে এরকম, ভাই একজনের অ্যাসেট আমি ব্যবহার করব, আমার টাকা নাই, ওই অ্যাসেট আমার ব্যবহার করতে হবে, ওই অ্যাসেটটা আমার নাই, ওই অ্যাসেটটা কেনার আমার মানে কিনতে পারবো না, আমি ওই অ্যাসেটটা ব্যবহার করব, তাহলে সেটা ভাড়া দিতে হবে। তাহলে আইফআরএস কি বলছে যে 1 বছর অধিককাল সময় সিগনিফিকেন্ট টাইম আইডেন্টিফাইবল অ্যাসেট এটা আমরা ব্যবহার করব, তাই না? জি। যদি ব্যবহার করি তাহলে কি একজন মালিক হলো একজন, আর আমি কে? আমি ইউজার। আমি ইউজ করতেছি ফর সার্টেন টাইম। আচ্ছা, এটা করলে আমাদের আইফআরএস 16 অনুযায়ী কি করতে হয়? লিস্ট শিডিউল আমাকে রাইট ইউজ অফ অ্যাসেট, তাই না? রাইট অফ ইউজ অ্যাসেট ব্যবহার লিখতে হয় না? মানে অব্লিগেশন ফর ওই পেয়েবল, লিজ লায়াবিলিটি লিখতে হয় না? তারপর আবার ডেপ্রিসিয়েশন ধরতে হয় না? আবার তারপরে হলো ইন্টারেস্ট কস্ট চার্জ করতে হয় না ওই অব্লিগেশনের উপরে, লিজ অব্লিগেশনের উপরে? ফাইন্যান্স কস্ট। কিন্তু ট্যাক্স অফিস কি বলছে ভাই? আমি অত শত বুঝি না ভাই, আমি কি বুঝি? শুধু পেমেন্ট, রেন্ট। ভাই তুমি কত টাকা পেমেন্ট করছো এটা আমারে বুঝায় দাও। জি।
কত কিচ্ছু বুঝি না আমি। তুমি যেই টাকা রেন্ট পে করেছো ওইটার উপর তুমি ট্যাক্স দেবা, যে ইনকাম সেটা ট্যাক্স দিবে, আর তুমি নিজে ব্যক্তি 15% ভ্যাট দিয়ে দিবা। কথা শেষ কিনা? জি। যদি না এক্সেম্পটেড থাকে, আইটি কোম্পানির জন্য যেমন একটা এক্সেম্পটেড আছে, তাহলে সেটা তো ভিন্ন। এখন আমি যে রাইট অফ ইউজ অ্যাসেট বানাইলাম পিএনএল এ, সরি ব্যালেন্স শিটে, ইনকাম স্টেটমেন্টে ডেপ্রিসিয়েশনটা চার্জ করলাম, ইন্টারেস্টটা চার্জ করলাম, এটা কি করলাম আমি বলেন তো মৌসুমী? স্যার ওগুলো তো নন ক্যাশ আইটেম। এই তো, তাইলে কি ডিফারেন্স তৈরি হবে? অফ কোর্স ডিফারেন্স তৈরি হবে, কারণ আমি তো জানতে চাই ওইটা না, আমি তো জানতে চাই হলো ডিফারেন্স তৈরি হবে কিনা। ইয়েস, যদি ডিফারেন্স তৈরি হয় তাহলে কি সরকারের সাথে কি আমার একটা মিসম্যাচ হলো না? গ্যাপ তৈরি হবে, গ্যাপ তৈরি হয়ে গেল। এই যে গ্যাপ তৈরি হয়ে গেল, যদি গ্যাপটা তৈরি হয় এইটাই টেম্পোরারি ডিফারেন্স। আচ্ছা 5 বছরের জন্য লিজুল প্রপার্টি নিয়েছেন, 5 বছরের পরে কি ডিফারেন্স থাকবে? নো, থাকবে না, কারণ ফুললি দিস ইজ কল্ড টেম্পোরারি ডিফারেন্স। আমি 10টা উদাহরণ নিয়ে আসছি আপনাদের সামনে, এরকম হাজারটা উদাহরণ আমরা পাইতে পারি প্র্যাকটিক্যাল যখন কাজ করতে যাই, রাইট? জি স্যার। রাইট কি না? জি স্যার। আচ্ছা আমার কথা কি ক্লিয়ার কিনা, কনসেপ্ট কি ক্লিয়ার কিনা? আমি না হলে কিন্তু আমি নিজে কষ্ট পাই যদি আমার পার্টিসিপেন্টরা না বুঝে, আমি যতক্ষণ পর্যন্ত ক্লিয়ার না করতে পারি, আমি কিন্তু সাচ টাইপস অফ প্রফেশনাল, আমার কথা ক্লিয়ার না হওয়া পর্যন্ত আমার ভালো লাগে না। Sir, you are making us understand very well, sir. Thank you. মৌসুমী আপনাকে থ্যাংক ইউ ফর গুড কমেন্ট। ওকে, নেক্সট আমরা কোথায় আছি? আমরা নেক্সট পেজে যাব। এইবার আসেন গভর্নমেন্ট গ্র্যান্ট, পার্মানেন্ট ডিফারেন্স। গভর্নমেন্ট গ্র্যান্টের উপর কোনো ট্যাক্স থাকে না। ডিসঅ্যালাউন্স, ডিসঅ্যালাউড এক্সপেন্স, ইনএডমিসিবল, ডিসঅ্যালাউড এক্সপেন্স না বলে ওটাকে ইনএডমিসিবল এক্সপেন্স, ফাইন, পেনাল্টিজ, এটা কি পার্মানেন্ট ডিফারেন্স না? পার্মানেন্ট ডিফারেন্স, ওয়ান টাইম। কিছুই করেন আপনি, যা কিছুই করেন এই সবের উপর ট্যাক্স সরকার আপনাকে ইয়া করবে। ফিউচারে এটা অ্যাডজাস্ট করা যায় না, ওয়ান টাইম সেটআপ। রাইট রাইট, এক্সেলেন্ট এক্সেলেন্ট। এই যে কাহিনীটা, এই যে কাহিনীগুলো, এই কাহিনীগুলো কিন্তু পার্মানেন্ট ডিফারেন্স। সুতরাং এইগুলোকে কনসিডার করা যাবে না। এগুলো কি কনসিডার করা যাবে না? এটা পার্মানেন্ট ডিফারেন্স না। আচ্ছা এই পার্মানেন্ট ডিফারেন্স এর টেম্পোরারি ডিফারেন্সের মধ্যে পার্থক্যটা কি আপনারা বুঝতে পেরেছেন? এক কথায় বলা যায় যেটা ফিউচারে আমাকে মিটিগেট করতে দিবে, আমি ফিউচার অ্যাডভান্টেজ পাবো, সেটা হোক লায়াবিলিটি হোক অ্যাসেট, সেটা হচ্ছে টেম্পোরারি ডিফারেন্স। যেটা ওয়ান টাইম আমার ওয়ান অফ হয়ে যাচ্ছে, ওয়ান টাইম আমি বাদ দিয়ে দিচ্ছি বা ডিসঅ্যালাউন্স হচ্ছে, বা যেটা ইন ফিউচারে আমি ট্যাক্স বেনিফিট পাবো না বা ট্যাক্স দিব না, সেটাই হচ্ছে পার্মানেন্ট ডিফারেন্স। এক্সেলেন্ট এক্সেলেন্ট। একটু কারেকশন করছি, আপনি বলেন অ্যাডভান্টেজ, অ্যাডভান্টেজ না, সুবিধা অসুবিধা দুইটাই হতে পারে। এক্স্যাক্টলি, অ্যাডভান্টেজ হতে পারে, আমার লায়াবিলিটিও হতে পারে। অ্যাবসলিউটলি রাইট, অ্যাবসলিউটলি রাইট। আচ্ছা মৌসুমী না থাকলে তো আমার ক্লাস ইন্টারেক্টিভ হতো না। থ্যাংক ইউ। আচ্ছা এইবার আপনাদের এক পেজ পড়া দিলাম, দেখেন কম্পারিজন অফ ট্যাক্সেবল এন্ড ডিডাক্টেবল টেম্পোরারি ডিফারেন্স। আচ্ছা এই পর্যন্ত তো আপনাদের অনেক চার্টার্ড অ্যাকাউন্টেন্ট আছেন, অনেক প্রফেশনাল আছেন, এইভাবে ধরে কি কেউ আপনারা এইভাবে বানাইছে বলেন তো? দিছে? আমি কিন্তু একদম আমার খাঁটি বাংলায় কথা বলতেছি, কোনো ভাবভঙ্গি ছাড়া কথা বলতেছি। আবার ভাবভঙ্গি নিয়ে কথা বললে আবার মানে আপনাদের মেজাজ খারাপ হয়ে যেতে পারে। এই জন্য দেখেন তো ছোট ছোট এক্সাম্পল, ট্যাক্সেবল টেম্পোরারি ডিফারেন্স, ট্যাক্সেবল টেম্পোরারি ডিফারেন্স এন্ড ডিডাক্টেবল টেম্পোরারি ডিফারেন্স আপনারা কি দেখতে পাচ্ছেন কিনা? ওকে গুড। এই যে ট্যাক্সেবল আর ডিডাক্টেবল একটু ভিন্ন কালার দেই তাহলে আপনাদের আরো ভালো লাগবে। দেখেন এই যে ডিডাক্টেবল, দুইটার মধ্যে একদম সহজ ভাষায় মানে ডিফারেন্সটা কেমনে দিয়েছি ভাই দেখেন। ডেফিনেশন আমরা পড়েছি, টেম্পোরারি ডিফারেন্সেস দ্যাট রেজাল্ট ইন ট্যাক্সেবল অ্যামাউন্ট ইন ফিউচার পিরিয়ডস, এটাই হবে হলো ট্যাক্সেবল টেম্পোরারি ডিফারেন্স। আর ডিডাক্টেবল টেম্পোরারি ডিফারেন্স দ্যাট রেজাল্ট ইন ডিডাক্টেবল অ্যামাউন্ট ইন ফিউচার পিরিয়ড, আমরা ভবিষ্যতে এটা অ্যাডজাস্ট করতে পাবো, তাই না? আসেন মানে ইফেক্ট অন ফিউচার ট্যাক্স, ইনক্রিজ ট্যাক্সেবল প্রফিট। ট্যাক্সেবল প্রফিট কি হয় এটা? আমি কি ভুল বললাম নাকি? ইনক্রিজ ট্যাক্সেবল প্রফিট, ফিউচার ট্যাক্স লায়াবিলিটি, ডেফার্ড ট্যাক্স লায়াবিলিটি। দেখেন কি করছি, আমি ভুল করছি নাকি? একটা দেখি তো, ইফেক্ট অন ফিউচার ট্যাক্স। ও হ্যাঁ ফিউচার ট্যাক্স, ঠিক আছে। ফিউচারে ট্যাক্স প্রফিট, ফিউচারে প্রফিট বাড়লে ট্যাক্স লায়াবিলিটিও বাড়বে, রাইট। ডান পাশে ডিক্রিজ ট্যাক্সেবল প্রফিট,
ভবিষ্যতে ট্যাক্সেবল প্রফিট কম tax হবে, asset, deferred tax ফিউচার asset. ট্যাক্স বেনিফিট, ডেফার্ড ট্যাক্স অ্যাসেট। ওকে, ক্রিয়েটস ট্যাক্সেবল টেম্পোরারি ডিফারেন্স ক্রিয়েটস কি? ডেফার্ড ট্যাক্স লায়াবিলিটি আর So deductible হলে tax asset. tax asset. Okay, your pronunciation is very good pronunciation. Phonetics এর আমি ক্লাস করেছিলাম এক সময়। আচ্ছা, when occurs কখন ঘটে? দেখেন এই চারটা লাইন এখনই মুখস্থ, এই চারটা লাইন এখনই মুখস্থ। if carrying amount of asset greater than tax base, তাহলে কি ক্রিয়েট হবে? ট্যাক্সেবল টেম্পোরারি ডিফারেন্স। খেয়াল করেন, if carrying amount of liability less than tax base, কি তৈরি হবে? ট্যাক্সেবল টেম্পোরারি ডিফারেন্স। এই যে দুইটা লাইন দয়া করে আপনারা এখনই মুখস্থ করবেন। আমার কথা হইলো ক্লাস নিচ্ছি, কালকে যেন যায় মানে আমার নামে আপনারা খুব বদনাম করতে পারেন, এই লোকটা আমাকে মুখস্থ করাইছে। এই দুইটা লাইন মুখস্থ করেন। ডেফার্ড ট্যাক্স মানে আইএস 12 শেষ, আইএস 12 এর 12টা বাজা গেছে এই দুই লাইন দিয়ে। দেখেন এই দুই লাইন, আসেন ডান দিকে যাই। এইবার এই দুই লাইন, প্রথম দুই লাইন মুখস্থ করেন, পরের দুই লাইন আমি বলবো। এটা সে রিলেট করা যায় যখন ক্যারিং অ্যামাউন্ট হায়ার আর অ্যাকচুয়াল ক্যারিং অ্যামাউন্ট লেস। যাই হোক, আমি একদম সহজ ভাষায় বলে দিছি, দুইটা লাইন মুখস্থ রাখবেন। এই দুই লাইন, এই চার লাইন যদি মুখস্থ রাখতে পারেন তাহলে কিন্তু আপনার ডেফার্ড ট্যাক্স নিয়ে আর কোনো কোশ্চেনই উঠবে না। তারপরে অঙ্ক করব, সাজাবো, সেটা তো ভিন্ন হিসাব। carrying amount of tax, carrying amount of assets greater than tax basis of asset, যদি ট্যাক্স বেসের চেয়ে বড় হয়, ওই যে ট্যাক্স অথরিটি যতটুকু কনসিডার করবে, যেমন কস্টে কনসিডার করবে, আমি বলছি কি ফেয়ার ভ্যালু মডেল অথবা রিভ্যালুয়েশন মডেল আমি ফলো করব। ক্যারিং অ্যামাউন্ট অফ লায়াবিলিটি লেস দেন ট্যাক্স বেস, তাহলে কি তৈরি হবে? ট্যাক্সেবল টেম্পোরারি ডিফারেন্স তৈরি হবে। ট্যাক্সেবল টেম্পোরারি ডিফারেন্স, চারটা লাইন মুখস্থ করেন। কি সবার মুখস্থ হয়েছে? আমি আগাবো। ওকে, তাহলে আমার সাথে একসাথে বলেন, if carrying amount of asset greater than tax base, তাহলে তৈরি হবে taxable temporary difference। আবারও বলি, if carrying amount of liability less than tax base, তাহলে তৈরি হবে taxable temporary difference। on the other hand, যদি এর উল্টোটা হয় তাহলে হবে deductible temporary difference। কথা ঠিক কিনা? লাইন মুখস্থ কয়টা? দুইটা নাকি? ভবিষ্যতে বলতে পারবেন না সবাইকে যায়, ঘটনা কিন্তু এইটুকুই, এর বাইরে কিন্তু আর কিছু নাই। আসেন নিজের এক্সাম্পলটা দেখেন। এক্সাম্পল আছে, আরো এক্সাম্পল অনেক আছে, করতে পারবো ইনশাআল্লাহ। ডেপ্রিসিয়েশন ক্যারিং অ্যামাউন্ট, ডেপ্রিসিয়েশন ক্যারিং অ্যামাউন্ট অফ অ্যাসেট 100 টাকা, ট্যাক্স বেস বলছে 70 টাকা, তাহলে কি ডিফারেন্স হয়েছে কত? 30 টাকা, তাই না? জি, এইটাই ট্যাক্সেবল টেম্পোরারি ডিফারেন্স। আসেন ইমপেয়ারমেন্ট লস নট ডিডাক্টেবল আনটিল রিয়ালাইজড। আমরা তো অ্যাসেট কি করি ভাইয়া? অ্যাসেটের যদি আইএস 36 অনুযায়ী কথা কি মনে আছে কারোর? যারা প্রফেশনাল পড়াশোনা করেন না তাদের জন্য হয়তো একটু ডিফারেন্স হবে, কিন্তু জিনিসটা হলো তারা একটু বুঝতে সমস্যা হবে। কিন্তু যারা সিএসসিসি করছেন, প্রফেশনাল পড়াশোনা করছেন, সেটা সিএস হোক, সিএমএ হোক অথবা এসিসি হোক, আপনারা কিন্তু এই জায়গায় পেয়ে যাবেন যে আইএস 36 বলছে যে ক্যারিং অ্যামাউন্ট অফ অ্যাসেট অর net realizable value whichever is lower, তো
সরি আরেকটা জিনিস আছে, রিকভারেবল অ্যামাউন্ট অফ অ্যাসেট। রিকভারেবল অ্যামাউন্ট অ্যাসেট কিভাবে পাই আমরা? ভ্যালু ইন ইউজ ভ্যালু ইন ইউজ রিয়েলাইজেবল ভ্যালু অর এন্ড নেট রিয়েলাইজেবল ভ্যালু। হ্যাঁ আমার তো সরি আরেকটা জিনিস আছে, রিকভারেবল অ্যামাউন্ট অফ অ্যাসেট। রিকভারেবল আচ্ছা এই এদিকে আসো তো তোমরা, এটা সাউন্ড হচ্ছে কেন? বন্ধ করো, এটা সাউন্ড কেন? ভ্যালু ইন ইউজ আচ্ছা তো ভ্যালু ইন ইউজ অর নেট রিয়েলাইজেবল ভ্যালু, তাই না? কস্ট টু সেল, তাইলে যেটা হায়ার সেটা নিলাম, সেটার সাথে আমার ক্যারিং অ্যামাউন্টের কনসিডার করে আমাকে কিন্তু আপনাদের প্রত্যেকটা আইপিআরএস পড়ানো লাগবে দেখতেছি। এটা শুরু করার কথা ছিল শেষে, কিন্তু সাব্বির আমাকে বাউন্ড করছে, তার এটার মধ্যে আমরা একবার দিতে যাচ্ছি না, বাট শুনতেছি আমরা জানতে পারতেছি, যেটাই দেখতে একটু নতুন লাগতেছে, তো শিখতে পারতেছি। দেখেন আমরা সব মানে শেষেরটা আগে শুরু করছি, সাব্বির এটার জন্য দায়ী পুরোটা সাব্বির। যদি স্পেশাল থ্যাঙ্কস বিকজ আইএস 12 দেখে আমরা অনেকে ইন্টারেস্টেড হয়ে এখানে জয়েন করেছি। আচ্ছা কিন্তু দেখেন আইএস 12 দেখে ইন্টারেস্টেড হয়েছেন, এখন তো আপনারা প্রত্যেকটা আইএস এর মানে প্রতি আমাকে দেখাইতে হবে। এরপরে গিয়ে বলবেন যে স্যার তাহলে তো আমাকে এই আইএস এর একটা পুরো কোর্স নিতে হবে। সমস্যা নেই আমার জন্য। Because to you, but it's very interesting and you are doing the best for us. Thank you very much. তো আসেন এবার ইমপেয়ারমেন্ট লস বলা হয়েছে ক্যারিং অ্যামাউন্ট আর রিকভারেবল অ্যামাউন্ট, এই দুটার মধ্যে পার্থক্য। যদি রিকভারেবল অ্যামাউন্ট ছোট হয় বা বড় হয় তাহলে তার ইমপেয়ারমেন্ট হবে না। ক্যারিং অ্যামাউন্ট যদি বড় হয় অর্থাৎ এই অ্যাসেটটা ব্যবহার করে অথবা সেল করে যে টাকা পাবো আমার সেই টাকার চেয়ে আমার অ্যাসেটের ভ্যালু বেশি ক্যারিং অ্যামাউন্ট, তাহলে কিন্তু ইমপেয়ারমেন্ট হয়ে যাবে। সরকার কি বলবে? সরকার বাহাদুর কি বলবে? সরকার বাহাদুর মানে জানেন? Government doesn't allow. NBR no impairment is allowed. NBR বলবে no impairment is allowed. কাহিনী বুঝছেন? তাহলে কি হইলো? আমি কিন্তু লস তৈরি করে দিছি, সরকার বলবে না আমি তোমার এই লস মানি না, তাইলে এই সুবিধাটাকে আপনি ভবিষ্যতে পাবেন না। সেইটাই হলো ট্যাক্সেবল ডিডাক্টেবল টেম্পোরারি ডিফারেন্স, এবং এইটার উপরে যে ট্যাক্স রেট ধরে যে ট্যাক্স তৈরি হবে সেটাই হবে আপনার জন্য ডেফার্ড ট্যাক্স অ্যাসেট। আসেন আরেকটা एग्जांपल দেই। রেভিনিউ রিসিভড ইন অ্যাডভান্স ইজ ট্যাক্সেবল আপফ্রন্ট পে। সরকার বলছে তুমি রিসিভ করছো এটা তোমার জন্য ইনকাম, তুমি আর্ন করছো এটা তোমার জন্য ইনকাম। ওর সাউন্ড লেস করো, ও কথা বলতে বল দূর শর্ত বল, বুঝেও না। আচ্ছা তো সরকার বাহাদুর বলছে তুমি রিসিভ করছো এটা তোমার ইনকাম, তুমি আর্ন করছো এটাও তোমার ইনকাম, কিন্তু as per IFRS 15 রেভিনিউ রিকগনিশন কখন করব? পারফরম্যান্স অব্লিগেশন হওয়ার সাথে সাথে। পারফরম্যান্স অব্লিগেশন হওয়ার সাথে সাথে না, কথাটা কিন্তু ভুল কইলেন। পারফরম্যান্স অব্লিগেশন স্যাটিসফাইড হইলে, তাহলে পারফরম্যান্স অব্লিগেশন স্যাটিসফাইড কিভাবে হতে পারে? দুই ভাবে, একটা ওভার টাইমও হতে পারে, একটা পয়েন্ট অফ টাইম, আর একটা ওভার দ্য পিরিয়ড। জি তাহলে আমাকে তো আবার সেই আইফারএস 15 দেখতে হবে ভবিষ্যতে। আসেন এরপরে আসেন প্রভিশন। আপনি লিখবেন লায়াবিলিটি, তাই না? আপনি যে অ্যাডভান্সটা নিয়ে নিলেন কন্ট্রাক্ট লায়াবিলিটি হবে না? রেভিনিউর যেটা টাকা নিয়ে নিয়েছেন অ্যাডভান্স, ডিফার্ড লায়াবিলিটি। ট্যাক্স অথরিটি কি বলবে? ট্যাক্স অথরিটি মানবে? নো। যদি মানে ফাইন, ট্যাক্স অথরিটির ভ্যালু তো তখন মানে ট্যাক্স 100% নিয়ে নিছে, এর ট্যাক্স বেস 100% আপনাকে দিতে হবে। আসেন প্রভিশন, ওয়ারেন্টি প্রভিশন, আদার প্রভিশন, যত প্রভিশন আছে সব প্রভিশন ট্যাক্স অফিস মানবে? না, মানবে না। ওকে, এবার আসেন রিকগনিশন। রিকগনিশন হলো অলওয়েজ রিকগনাইজ এক্সেপ্ট ফর ইনিশিয়াল রিকগনিশন এক্সেপশন। ইনিশিয়াল রিকগনিশন একটা উদাহরণ দিছি, গুডউইল, আরো উদাহরণ ভবিষ্যতে লাগলে আমরা এটা বের করব। আসেন তাহলে যেগুলো বাদ দিয়ে, যেগুলো এক্সেপ্ট ফর এক্সেম্পটেড, ওগুলো বাদ দিয়ে ইনিশিয়ালি রিকগনাইজ করতে হবে, তাই না? ঠিক আছে, এর ক্ষেত্রেও তাই, ডিডাক্টেবল টেম্পোরারি ডিফারেন্স ওই ক্ষেত্রেও তাই। এবার আসেন ফাইনালি ইমপ্যাক্ট।
এইভাবে কিন্তু আপনারা কখনো ভেঙে ভেঙে দেখেন না। ইমপ্যাক্টটা কি? ইমপ্যাক্টটা হলো ভবিষ্যতে ইনক্রিজেস ফিউচার ট্যাক্স এক্সপেন্স। কথা ঠিক আছে কিনা ট্যাক্সেবল টেম্পোরারি ডিফারেন্সের ক্ষেত্রে? জি স্যার। আর ডিডাক্টেবল টেম্পোরারি ডিফারেন্সের ক্ষেত্রে? রিডিউসেস। ওকে, এক্সেলেন্ট। এই পুরো একটা পেজে কি সামারি হয়ে গেছে? জি। পুরো একটা পেজে যদি আইএস 12 সামারি হয়ে যায় তাহলে আর আমার পড়ানোর দরকার কি? আমার সরি পড়ানো না, আমরা তো ডিসকাশন করছি, ডিসকাশনের দরকারটা কি? স্যার আমি আপনাকে রিকোয়েস্ট করব, আমাদের প্রিভিয়াস কিছু কোশ্চেন আসছে আইসিএবি এক্সামে 2021 এর, এরকম দু তিনটা কোশ্চেন আছে, ওগুলো যদি একটু সলভ করে হেল্প করতেন। আচ্ছা, ওইগুলো ফারের কোশ্চেন আমি দুটো নিছি, ফারের কোশ্চেন নিছি, ওগুলো নিছি, ওগুলো সলভ করেছি। এখন ঘটনা হয়েছে যে ফ্রি ক্লাসে যদি আমি আইসিবি এর কোশ্চেন সলিউশন করতে যাই তাহলে কিছুটা কি সমীচীন কিনা? আচ্ছা ট্রাই করব। স্যার আমার একটা কোশ্চেন আছে, করতে পারি কিনা? বলেন। স্যার আমি নিজেও একটু বাসায় পড়তেছিলাম আইএস 12, তো আমার একটা প্রশ্ন হলো স্যার, ধরেন কোনো একটা ফিক্সড অ্যাসেটের পিপি আইটেমের ট্যাক্স ডেপ্রিসিয়েশন অ্যালাউড না, ফুলি ডিসঅ্যালাউড, ওইটার ক্ষেত্রে ওটা ট্যাক্স বেস তো পার্মানেন্ট ডিফারেন্স, ওটা নিয়ে তো আপনার কোনো কাজ করার দরকারই নাই। আগেই তো কয়ে দিছি সরকার যদি না মানে তাহলে পুরোটা পার্মানেন্ট ডিফারেন্স। আচ্ছা স্যার, অ্যাকচুয়ালি বইয়ে যেটা দেখছিলাম আর কি, ওইটা ওই যে আপনি যেটা বললেন যে ইনিশিয়াল রিকগনিশনের জন্য যে টেম্পোরারি ডিফারেন্স রেকর্ড করা ডিসঅ্যালাউড, ওই কনসেপ্টটা এক্সপ্লেন করা হচ্ছিল। তো ওখানে দেখাইলো যে একটা ফিক্সড অ্যাসেট বা ইনটেনজিবল দিয়েও দেখাইছে একই স্টাইলে, যে ইনটেনজিবল এর অ্যামortization হইছে বাট ট্যাক্সের জন্য এটা ডিসঅ্যালাউড। এখন দেখাইছে কি, তাহলে কি হলো, ক্যারিং ভ্যালুর চেয়ে আপনার ক্যারিং ভ্যালুটা কমে গেছে ট্যাক্স বেসের চেয়ে, তাহলে ডিডাক্টেবল টেম্পোরারি ডিফারেন্স। এখন তাহলে ট্যাক্স বেসটা কি এখানে নীল নাকি ট্যাক্স বেস হচ্ছে ক্যারিং অ্যামাউন্ট? এটা আমার কোশ্চেন, কারণ দুইটা এক্সাম্পলে কন্ট্রাডিক্টরি লিখছে। একটা দিছে পিপি এর এক্সাম্পলে, একটাতে দেখাইছে এক্সাম্পলগুলো আমাকে পাঠিয়ে দিন, এক্সাম্পলগুলো পাঠিয়ে দিন, ছবি তুলে আমি আপনাকে পার্সোনাল গ্রুপে দিয়ে দেব, কালকে প্রয়োজনে আপনার গ্রুপে দিয়ে দেব। আমরা তো হোয়াটসঅ্যাপ গ্রুপ করব একটা, আমরা প্রয়োজনে গ্রুপে সেটা দিয়ে দেব। ওকে স্যার, শিওর স্যার। ভাই একটু ইন্টারাপ্ট করি, হোয়াটসঅ্যাপ গ্রুপ ক্রিয়েট করা হয়ে গেছে, আমি ডেসক্রিপশন বক্সে লিংকটাও দিয়ে দিয়েছি, কাইন্ডলি আপনারা একটু জয়েন করে নেবেন। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ সাব্বির। ওকে, এবার আসেন, ট্যাক্স ট্রিটমেন্ট ডিফারস ফ্রম অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট। এটাই তো টেম্পোরারি ডিফারেন্স নাকি? আমরা কিন্তু আবার সামারি করতেছি টেম্পোরারি ডিফারেন্স। এই যে দেখেন, ওই যে ওইখানে বলছিলাম ইফ ট্যাক্স বেস লেস দেন ক্যারিং অ্যামাউন্ট অ্যাসেটের ক্ষেত্রে ট্যাক্সেবল টেম্পোরারি ডিফারেন্স তৈরি হয়, মানে উল্টো করে কিন্তু ক্যারিং অ্যামাউন্ট অফ অ্যাসেট গ্রেটার দেন ট্যাক্স বেস। এগুলো আপনাদের আইসিএবির বইয়ের একটা পেজ নিছি, একদম দেখে বুঝতে পারছি, এটা দেখে নিন, এটা আমি বলবো না। এবার আসেন, কারেন্ট ট্যাক্স ট্যাক্সেবল প্রফিট ইনটু এনঅ্যাক্টেড ট্যাক্স রেট। এনঅ্যাক্টেড ট্যাক্স রেট কি? ওই ইয়ারে এটা সরকার এখন দিছে, ওই সরকার যেটা পাস করছে। এইবার কি অ্যাক্ট না অর্ডিন্যান্স? অর্ডিন্যান্স হোক আর অ্যাক্ট হোক, এটা নিয়ে কোনো চিন্তা করার কোনো কারণ নাই, ঠিক আছে? জি, ঠিক কি না? it doesn't matter, implication is important. ওকে, এক্সেলেন্ট। আমি একটা কমেন্ট পাইছি, একটু শোনাবো। এস এম খালিদ হাসনাইন বলছে, ভাই আপনার পা ধোয়া পানি খাওয়া দরকার। সো প্রাউড অফ ইউ, বিং আ মেম্বার অফ ACCA, ICMB and ICB is just not a matter of job. Excellent, proud of you. আমার কাছে খুব ভালো লাগছে, খুব বেশি ভালো লেগে গেছে। আর ওই দিকে না যায়, একটু মজা করলাম। হ্যাঁ, আমার ফেসবুক লাইভে এসে একজন বলছে, আচ্ছা এনঅ্যাক্টেড ট্যাক্স রেট মানে পার্লামেন্টে পাস হয়েছে অথবা অর্ডিন্যান্স দ্বারা পাস হয়েছে, ঠিক আছে, রাষ্ট্রপতি কর্তৃক, সেটাই। ওকে, তাহলে কারেন্ট ট্যাক্স মানে কি? ট্যাক্সেবল ইনকামের উপরে ইনঅ্যাক্টেড ট্যাক্স রেটটা মাইরা দিলেই কারেন্ট ট্যাক্স হয়ে গেল। আন্ডারস্টুড? আমি তো ওই যে বিজিএম ইউনিভার্সিটি সিনিয়র লেকচারার ছিলাম এক সময়, আমার আইসিএম ফ্যাকাল্টি, আমার কিন্তু তুরি বাজানোর একটা অভ্যাস আছে দুই হাতে, বুঝছেন? এবার আসেন, তুরি দিয়ে ইনঅ্যাক্টেড রেট দিয়ে ট্যাক্স প্রফিট বের করে ফেলবেন, মানে প্রফিটের উপর ট্যাক্স বের করবেন, পারবেন না? আসেন, ডেফার্ড ট্যাক্স কি? টেম্পোরারি ডিফারেন্সের উপরে ইনঅ্যাক্টেড ট্যাক্স রেট দিয়ে দিবেন। ক্লিয়ার? শিওর। ডান দিকে একটু তাকান, ডান দিকে তাকান, ডান দিকে কি বলছে? ডান দিকে কি বলছি ভাই?
not discounted, consider feature manner. কোনোভাবেই এটা ডিসকাউন্টেড ফরম্যাটে যাওয়া যাবে না। ফিউচারের খরচকে প্রেজেন্ট ভ্যালু তাই না, প্রেজেন্ট ভ্যালুর খরচকে ফিউচার ভ্যালু নিয়ে এটা করা যাবে না, অর্থাৎ ডিসকাউন্টিং করা যাবে না। মেসেজ কি ক্লিয়ার কিনা? Yes, currentটাই acceptable. কারেন্ট টেক্সটটা কি আমরা কনসিডার করব, এইটা যেটা আসবে এটাই, কিন্তু ওইটাকে আবার ডিসকাউন্ট করবেন বা ফিউচার ভ্যালু উল্টাপাল্টা করবেন, এটা করা যাবে না। এইজন্য ডিসকাউন্ট করা যাবে না। আমি কিন্তু আইএস নিয়া প্রাইম ভ্যালুটা কনসিডার করা যাবে, আমি কনসিডার করা যাবে না। সুতরাং আমি কিন্তু আইএস 12 পড়ায় ফেলাইছি। এখন সামনে আসেন, একদম এত সহজে হইলো হয় নাকি? এত সহজে যদি আইএস 12 পড়া হয়ে যায় তাহলে দেখেন এক্সাম্পল, ওই যে এক্সাম্পল নিয়েছিলাম, মেশিন ক্যারিং অ্যামাউন্ট 800 টাকা, ট্যাক্স বেস 700 টাকা, ডিটিএল মানে কি? ডেফার্ড ট্যাক্স লায়াবিলিটি, আর আরেকটা হলো ডেফার্ড ট্যাক্স অ্যাসেট না, ডিটিএ। আচ্ছা, তাহলে দেখেন ইন্টারেস্ট রিসিভেবল, আপনার ভাষায় কি? আপনি কি ইনকাম দেখাবেন না? আর্ন হইছে না? জি। আইফারএস 15, ওকে। ট্যাক্স বেস 0, তাহলে ডিটিএল, এখানেও ডিটিএল হবে। ট্যাক্স রেট সাজায় দেন, হয়ে যাবে। এবার আসেন, আপনাদের বই থেকে নেওয়া হয়েছে, কারণ আপনারা ম্যাক্সিমাম এখানে সিএর স্টুডেন্ট, তাই আমি বই থেকে এক্সাম্পলটা নিয়েছি। এই এক্সাম্পলটা আপনাদেরকে 3 মিনিট সময় দিলাম, রিকোয়ারমেন্টটা পড়েন। পড়ার পরে আপনি 3 মিনিট পরে আমার সাথে আবার কথা বলবেন। আগে পড়েন রিকোয়ারমেন্ট, তারপরে এটা পড়েন, মানে সিনারিওটা পড়েন। এটা কিন্তু আপনাদের বইয়ের এক্সাম্পল, সিআর এর অ্যাডভান্স লেভেলের। কথা ক্লিয়ার কিনা? Yes. Okay, just read. পরের পাতায় আনসার আছে, কিন্তু আপনারা তো টানতে পারবেন না, কারণ আপনাদের সেই অ্যাক্সেস দেওয়া হয় নাই। আচ্ছা, সবার কি পড়া হয়েছে?
জি স্যার। ওকে গুড। কি বলছে বলেন তো, আমাকে কেউ একজন পড়ে শোনান তো। The Torculus company has interest receivable which has a carrying amount of 75,000 in its statement of financial position at 31st December 2016. The related interest revenue will be taxed on cash basis in 2017. তার মানে হলো ট্যাক্স অফিস বলছে যে তুমি যখন এটা রিসিভ করবে তখন ট্যাক্স দিয়ে মানে তুমি ইনকাম হিসেবে দেখাও। অ্যাজ অ্যাকাউন্টেন্ট আমরা কি করেছি এটাকে? ইট ইজ আর্নড অ্যাজ পার আমরা ইটস আর্নড রাইট। আচ্ছা আমরা তাহলে ইনকাম নিয়েছি, তাহলে কি আমাদের ব্যালেন্স শিটে রিসিভেবল থাকবে না? ট্যাক্স বেস কি জিরো না? জি স্যার। জি স্যার। Torculus has trade receivable that have a carrying amount of 80,000 in its statement of financial position. Trade receivable. The related revenue has been included in its statement of profit or loss and other comprehensive income. দেখানো হয়েছে। তাহলে এখন কি করবেন আপনারা? ধরেন ট্যাক্স আমাদের আইন অনুযায়ী কিন্তু ট্যাক্স অফিস এটাকে ইনকাম হিসেবে ধরে নিছে না? জি স্যার। ওকে, যদি আমাদের আইন অনুযায়ী, যদি আইপারস অনুযায়ী ধরে নেন যে হয় নাই। এখন আসেন দেখেন ক্যারিং অ্যামাউন্ট 75,000 তাই না? ইন্টারেস্ট রিসিভেবল এর ক্ষেত্রে আর ট্যাক্স বেজের ক্ষেত্রে 0, কিন্তু ট্রেড রিসিভেবল এর ক্ষেত্রে কি করা হয়েছে? অলরেডি ট্যাক্সড। সরকার কি বলছে? আর্ন, ইনভয়েস, রিসিভড, হুইচএভার কামস ফার্স্ট। কথা এটা ছিল না ট্যাক্স অফিস ট্যাক্স আইনে কি ছিল? আর্ন, রিসিভড অর ইনভয়েসড, হুইচএভার কামস ফার্স্ট, তাই না? জি। যদি তাই হয় তাহলে কি হবে এখন? তাহলে শেষেরটা কি ট্যাক্স হবে? ট্যাক্স অফিস কি করছে এটা দেখেন, একটু মনে হয় ইন্টারেস্টেড ট্যাক্স অফিস এটা মেনে নিছে 80,000, আর ইন্টারেস্ট রিসিভেবল কি ট্যাক্স অথরিটি মেনে নিছে? নাইনি। তাহলে খেয়াল করেন ডিফারেন্স কি তৈরি হয়েছে? ইন্টারেস্ট রিসিভেবল ক্ষেত্রে ডিফারেন্স। এই জায়গায় কি আর কোনো কোশ্চেন আছে? এত সাদামাটা লেখার পরেও এত সহজ করে কি অঙ্ক করায় নাকি? আসেন, তাহলে আমরা কিন্তু ট্যাক্সেবল টেম্পোরারি ডিফারেন্স পেয়ে গেছি, ট্যাক্স বেস পেয়ে গেছি। আসেন এবার পরের কোশ্চেন। আবার মোবাইল চার্জ না ল্যাপটপ আছে? আচ্ছা 3টা एग्जांपल আছে দেখেন। আমি এখানে দেখতে চাইছি what will be the following situation give rise to as regard deferred tax according to IAS 12 income taxes. কোনটা deferred tax হবে? Development costs that have been capitalized and will be amortized through profit or loss but were deducted in determining taxable profit in the period in which they were incurred. সরকার বলছে যখন খরচ তখন দেখায় দাও, আমরা বলছি না এটারে ওভার দ্য পিরিয়ড ভাগ করতে হবে, অ্যামর্টাইজ করতে হবে। তাহলে কি এটা ডেফার্ড ট্যাক্স আসবে না? জি আসবে। এটা আসবে। Accumulated depreciation for a machine in the financial statement is greater. একটু পড়েন তো। Accumulated depreciation for a machine in the financial statement is greater than the cumulative capital allowances up to the reporting date for the tax purposes. আচ্ছা ঠিক আছে, ওকে। accumulated depreciation এখানে কিন্তু আমরা উল্টা করে বলছি ভাই, মাথায় কিন্তু থাকতে হবে। শুধু ব্যালেন্স শিটের এই অ্যাসেটের ভ্যালু দেওয়া থাকলেই না, ডেপ্রিসিয়েশনের পার্থক্য দেখে আপনি ব্যালেন্স পার্থক্য বের করতে পারেন কি না? হ্যাঁ, কারণ কস্ট তো সেম। কারণ অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন বাদ দেওয়ার পরে তো অ্যাসেটের ক্যারিং অ্যামাউন্ট আসে নাকি? ওকে, accumulated depreciation for a machine in the financial statement is greater than the cumulative capital expenditure capital allowance up to the reporting date for the tax purpose. এটা কি ডেফার্ড ট্যাক্স হবে? জি স্যার হবে। কারণ কি দুটো ডিফারেন্স আছে না? জি দুইটা। গ্রেটার দেন মানে কি ক্যারিং অ্যামাউন্ট ছোট না? জি। যদি এটা ডিডাক্টেবল হয়ে যাবে।
ডেপ্রিসিয়েশন অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন যত বেশি হবে তাহলে কি ক্যারিং অ্যামাউন্ট ছোট ক্যারিং হবে, অ্যামাউন্ট কমে যাবে। আর অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন যত কম হবে ক্যারিং অ্যামাউন্ট তত বড় হবে নাকি? ওকে আসেন, penalty payable is in the statement of financial position. Penalties are not allowed for tax purpose. পার্মানেন্ট ডিফারেন্স, পার্মানেন্ট তাহলে দেখেন তো এই যে সুন্দর করে আমি অ্যারো দিয়ে আপনাদের আনসার দিয়ে দিছি, ঠিক আছে? স্যার সেকেন্ডটা কি ডেফার্ড ট্যাক্স লায়াবিলিটি হবে স্যার? সেকেন্ডটা কি বলছে? হ্যাঁ ডেফার্ড ট্যাক্স ডিডাক্টেবল না স্যার, এটা ডেফার্ড ট্যাক্স অ্যাসেট হওয়ার কথা না, ডিডাক্টেবল না? তাহলে ভুল লিখছি নাকি? জি স্যার, ওইটা একটু কারেকশন হবে বিকজ আচ্ছা সরি, আচ্ছা ক্যারিং অ্যামাউন্ট কমে যাচ্ছে। cumulative information in the estimate greater than the cumulative capital allowance, হ্যাঁ ঠিক আছে, greater than, তাহলে ক্যারিং অ্যামাউন্ট ছোট হবে, একটু মানে টাইপো এরর, এটা টাইপো এরর। হ্যাঁ এখানে কি লেখা যায় না, টেক্সট লেখা যায় না, এটা টেক্সট লেখা যায়, দেন কোথায় জানি এখানে লেখা যায়, হ্যাঁ এই যে টেক্সট, ঠিক আছে? এটা হলো ডিডাক্টেবল, বানানটা বলেন, ডিডাক্ট DEDUCTABLE, ডিডাক্টেবল না ডিডাক্টেবল, ভুলে গেছি বানান টানানে তো ভুলে গেলে পাস করো, TABLE ডিডাক্টেবল, ঠিক আছে? বানান রং ধরতেছে, আপনারা তো ভুল ধরতেছে, আমি তো ঠিকই ছিলাম। এই ডিডাক্টেবল, আপনারা আমাকে ভুল শেখান রে, আমি তো জানি আই, ওফ সরি 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 সরি, ঠিক আছে? দেখেন এই টেক্সটের সাইজটা বড় করে কেমন রে ভাই, এখানে টেক্সটের সাইজটা বড় করো, ওকে? ডিডাক্টেবল টেম্পোরারি ডিফারেন্স হয়েছে, মানে কাইটে দিলাম, কি স্যার? আচ্ছা বুঝে নিয়েন, ওটার উপর মানে চলে গেছে। আচ্ছা এবার নো ডিফারেন্স, তাই না? নো ডেফার্ড ট্যাক্স। এবার পরের এক্সাম্পল, এই বিষয় নিয়ে কি আর কোনো কোশ্চেন আছে কারোর? এইভাবে ছোট ছোট করে যদি আমরা, মূল সমস্যা কি জানেন মৌসুমী? স্যার আমার যেটা ডিফিকাল্টি ফেস করেছি ট্যাক্স বেসটা বের করাটাই প্রবলেম হয়। হ্যাঁ হ্যাঁ, আরেকটা হলো সবগুলো যখন একসাথে মাথায় চেপে যায়, হ্যাঁ একসাথে অ্যাকুমুলেট হয়ে যখন আসে তখন আসলে, যেমন ইমিডিয়েট আপনি একটা ভেরি গুড এক্সাম্পল দিয়েছেন, থ্যাংক ইউ সো মাচ ফর দ্যাট, যে অ্যাকাউন্টস রিসিভেবল আর ইন্টারেস্ট রিসিভেবল এই দুইটা মোস্ট অফ দ্য টাইম ক্রিটিক্যালিটি ক্রিয়েট করে, মানে উই ফেস দ্য ডিফিকাল্টিজ হিয়ার, যে ইন্টারেস্ট রিসিভেবলটাকে আমি ট্যাক্স বেস নিল করতেছি, অ্যাকাউন্টস রিসিভেবল এর ট্যাক্স বেস অ্যাজ ইট ইজ লাইক দ্য অ্যাকাউন্টিং ক্যারিং অ্যামাউন্ট, জি জি দ্যাট টাইম ডিফিকাল্টিজ ফেস করি। তো এটা আমার আজকের লেসনের বেস্ট এক্সাম্পল ছিল এটা, যে আপনি দুইটা একই সঙ্গে নিয়ে এসেছেন। থ্যাংক ইউ। ওকে, তো এখন যেটা হলো যে আমরা পরের মানে স্ক্রিন শেয়ারে পরের এক্সাম্পলটা যে আবার একটু পড়তে হবে আপনাদেরকে। On 31st December 2016, the Budapest company acquired a 60% stake in the Lisbon company. Among Lisbon's identifiable assets at that date was inventory with a carrying amount of 8,000 and a fair value of 12,000. The tax base of the inventory was the same as the carrying amount. The consideration given by the Budapest resulted in the recognition of goodwill acquired in the business combination. Income tax is payable by Budapest at 25% and by Lisbon at 20%. Our requirement is indicate whether the following statements are true or false. In respect of Budapest consolidated statement of financial position at 31st December 2016 in accordance with IAS 12 income taxes. Okay, okay. Now, আমরা very beginning আমরা বলেছিলাম কি যে গুডউইল রিকগনিশন করা যাবে না, গুডউইলের উপর কোনো কি হবে না, আমার ডিফার্ড ট্যাক্স হবে না, তাই না? এখন আমরা যখন 60% কিনলাম বা স্টেক অ্যাকোয়ার্ড করলাম, আইডেন্টিফাইবল নেট অ্যাসেটের ক্যারিং অ্যামাউন্ট 8000 এন্ড ফেয়ার ভ্যালু 12000, তাহলে কি এখানে 4000 টাকা ডিফারেন্স হবে না? যখন অ্যাকুইজিশনে আমরা গুডউইল পাচ্ছি, দ্যাট ট্রিটমেন্ট গুডউইল ইস্যু বাদ, গুডউইল ইস্যু তো আমি নিবই না,
Yes. Consideration given by the Budapest resulted in the recognition of goodwill acquired in the business combination. Goodwill consider goodwill উপরে নেব না, কিন্তু অ্যাসেটের কোন ভ্যালুটা সরকার কনসিডার করবে? অ্যাসেটের Carrying amount. carrying amount, right? তাহলে আমরা একটু আনসারটা দেখে ফেলি আপনাদের সহজ ভাষায়। A deferred tax liability arises on the inventory fair value uplift. ঠিক আছে, ট্যাক্স বিল 4000 8000, কিন্তু আমার ফেয়ার ভ্যালু 12000 এখানে তৈরি হবে। জি 20% ধরেন ট্যাক্স রেট, জাস্ট এক্সাম্পল হয়ে গেল। কিন্তু পরের কেসে কি হয়েছে, যে পরের কেসটা হলো ইনকাম ট্যাক্সেস ইনকাম ট্যাক্স রেট কোনটা হবে, কার জন্য কোন রেট হবে? দেখেন বি কোম্পানির জন্য আর লিসবন কোম্পানি, আসলে ইনভেন্টরিটা কার? লিসবন কোম্পানির না? জি এখানে রেটটা হবে লিসবন কোম্পানির, কারণ ইনভেন্টরিটা ভ্যালুয়েশন হচ্ছে লিসবন কোম্পানির, বি কোম্পানির না। ঠিক আছে, জি ওকে আসেন তাহলে ট্রু, প্রথমটা ট্রু যে টেম্পোরারি ডিফারেন্স তৈরি হবে, এখানে ট্যাক্স আসবে 20% দিয়ে দিলাম। পরেরটা হলো the deferred tax liability reduces the amount of goodwill recognized. True, per IAS 12 detail from fair value adjustment reduce goodwill in consolidation. কিভাবে গুডউইল কেমন কমে আপনারা কি জানেন? আইফারএস 3 তে কিভাবে গুডউইল কমে যায়? নিট অ্যাসেট ভ্যালু ইনক্রিজ করলে আমাদের গুডউইল কিভাবে আসে? আইফারএস 3 তে এখন তো আমার আইফারএস 3 তে যা বলতে হবে যে গুডউইল বৃদ্ধি পায় বা গুডউইল কমে কিভাবে? অ্যাসেট যখন আমি অ্যাকুইজিশন করি সেখানে আমার কনসিডারেশন থাকে, তাই না? জি কস্ট অফ ইনভেস্টমেন্ট থাকে এক, আমি যে অ্যাসেট পাই এই দুইটার পার্থক্য, আমার যদি কনসিডারেশন বড় হয় তো কনসিডারিং দ্য এনসিআই কনসিডারেশন ভ্যালু যদি অ্যাসেট ভ্যালু থেকে হায়ার হয় সেই ডিফারেন্সটাই হচ্ছে আমার গুডউইল হিসেবে দেখো। তাহলে অ্যাসেট যত বড় হবে গুডউইল তত কম হবে না? অফ কোর্স স্যার, বাট এখানে actually there is an inverse relationship between goodwill and the net asset value. Am I right or wrong? of course you're completely right, but I would like to mention, or I would like to request for another clarification regarding the internally generated goodwill. Right, again internally generated goodwill is not considered for the net asset value. It should be eliminated from your asset, and even it is not acceptable to the tax authority as well. So is it even though we evaluate the goodwill by expert or valuer? No, only when you sell it or buy it, then the goodwill will be created. Otherwise no goodwill, no asset for this purpose should be recorded in your books of accounts. You can value your fixed assets and other assets fair value and then gain loss recognized in your profit and loss account, but internally generated goodwill should not be recognized as per IFRS, and as it should not be recorded, so there will be no difference between tax authority and you. IFRS পারমিট করে নাই, সেক্ষেত্রে আপনি কিভাবে পারমিট করবেন? ঠিক আছে, ওকে আসেন। তবে যদি কোনো বুকস অফ অ্যাকাউন্টস এটা থাকে তাহলে তো আপনার টেম্পোরারি ডিফারেন্স তৈরি হয়ে যাবে। যদি কোনো বুকস অফ অ্যাকাউন্টসে ইন্টারনালি জেনারেটেড গুডউইল থাকে তাহলে কিন্তু ইট উইল ক্রিয়েট আ ট্যাক্সেবল টেম্পোরারি ডিফারেন্স। কেমনে বলেন তো? ট্যাক্স অফিস তো এটাকে বলছে যে তোমার এটা তো ভ্যালু নেই, আছে বলেন কোনো খরচ হয়েছে? হয়নি। আচ্ছা এবার আসেন পরেরটা কি? ডেফার্ড ট্যাক্স লায়াবিলিটি ইজ ক্যালকুলেটেড ইউজিং দ্য ট্যাক্স রেট। কার ট্যাক্স রেট? ওই যে ফলস, মানে কোন ক্ষেত্রে? যদি বি কোম্পানি হয় তাহলে বি কোম্পানি ট্যাক্স রেট হবে, আর যদি লিসবন কোম্পানি হয় তাহলে লিসবন কোম্পানি, ইনভেন্টরি ছিল লিসবন কোম্পানি, সুতরাং লিসবনের 20% দিয়ে এটা করতে হবে। মনে হয় কিছু একটা অংশ কোশ্চেনের বাদ পড়ে গেছে সম্ভবত। আচ্ছা ইনকাম ট্যাক্স পেয়েবল বাই বুদাপেস্ট, এটা হলো 25% বলছেন, লিসবন 20% দিয়ে করতে হবে। ওকে আসেন এখানে আর আটকাবো না। 4 নম্বর एग्जांपल, what is the deferred tax balance at 31st December 2007 and according to IAS 12 income taxes? দেখেন Renam company issued 6 million of 8% loan stock. Interest rate is payable কি 2 installment per year, তাই না? 30th September and 31st March each year.
The company pays income tax 20% at the year end, but expect to pay 25% for 2008, as it will be earning suffering profit to pay tax at the higher rate. ভবিষ্যতে higher rate হবে, সেক্ষেত্রে তো earning suffer করবে। For tax purposes, interest paid and received is dealt with on cash basis. Cash basis হবে, ঠিক আছে? তাহলে ট্যাক্স পারপাসে ট্যাক্স বেস কি? যখন আপনি রিসিভ করবেন তখন। এখন লোনের সাথে কেন কোনো ডিফারেন্স তৈরি হবে না? ডিফারেন্স তৈরি হবে কোথায় বলেন তো? ইন্টারেস্ট এক্সপেন্সে, তাই না? নাকি? হ্যালো, জি স্যার। ওকে ফাইন, আমরা একটু দ্রুত দেখে ফেলি। দেখেন, লোন স্টক ইস্যুড 6 মিলিয়ন, তার উপরে 8% ইন্টারেস্ট চার্জ করেন 480। এবার ইন্টারেস্ট ফর 9 মান্থ, ওই যে কবে ইস্যু করছিলাম আমরা? ইস্যু করছি কবে? এপ্রিলে। তাহলে এপ্রিলে যখন ইস্যু করছি, এপ্রিল থেকে সেপ্টেম্বর, এপ্রিল থেকে ডিসেম্বর, আপনার যদি ক্লোজিং হয় ডিসেম্বরে, তাহলে এপ্রিল থেকে ডিসেম্বর কত মাসের ইন্টারেস্ট? 9 মাসের। কিন্তু আপনি কি 6 মাসের একটা পেমেন্ট করেছেন না? দেখেন এখানে 6 মাসের একটা পেমেন্ট হয়ে গেছে না সেপ্টেম্বরে? সেপ্টেম্বর 30-এ, হ্যাঁ সেপ্টেম্বর 30-এ একটা পেমেন্ট হয়েছে। আচ্ছা দেখেন, ইন্টারেস্ট পেইড ক্যাশ বেসিস কত টাকা পে করেছেন? 2,40,000 6 মাসেরটা, সেপ্টেম্বর 30। আপনার টোটাল ইন্টারেস্ট হবে 9 মাসের আপ টু 31 ডিসেম্বর। এন্ড দেন অ্যাক্রুড পিএনএল এ পাঠিয়ে দিয়েছেন, রিসিভেবল পেয়েবল লিখে রাখছেন ব্যালেন্স শিটে। তাহলে যতটুকু পে করেছেন ততটুকু বাদ দিয়ে বাকিটা হলো ট্যাক্সেবল টেম্পোরারি ডিফারেন্স, যেটা মার্চ মাসে 31 তারিখে গিয়ে এই ডিফারেন্সটা থাকবে না। তাহলে এই ক্ষেত্রে আপনাকে ইয়ার এন্ডে এই 1,20,000 টাকার উপরে এনঅ্যাক্টেড ট্যাক্স রেট দিয়ে আপনাকে ট্যাক্স রেট ধরতে হবে। দ্যাট ইজ অ্যাপ্লিকেবল ট্যাক্স রেট হচ্ছে হলো কত নিলাম? কোম্পানি পেইস ইনকাম ট্যাক্স 20% ফর দ্য ইয়ার এন্ড, এটা তো, বাট এক্সপেক্ট টু পে। এই এক্সপেকটেশন যদি এনঅ্যাক্টেড হয়, এই এক্সপেকটেশন যদি এনঅ্যাক্টেড হয়, তাহলে ওই রেটই ধরতে হবে। এনঅ্যাক্টেড হলে ওই রেটই ধরতে হবে, আর না হলে নরমাল রেট ধরে বের হয়ে যেতে হবে। এখানে 25% ধরে করা হয়েছে, ডেফার্ড ট্যাক্স লায়াবিলিটি আসছে। দেখেন, এই 1,20,000 টাকার উপরে আমাদের 25% ধরলে 30,000 ডেফার্ড ট্যাক্স লায়াবিলিটি। এবার আসেন 5 নাম্বার एग्जांपल। 5 নাম্বার আছে ডেফার্ড ট্যাক্স ফর দ্য ইনকাম ইয়ার এন্ডেড 31 ডিসেম্বর কত হবে? দেখেন, আমাদের প্রপার্টি ছিল, প্রপার্টির দাম কত একটু পড়ে নেই, 1 মিনিট আপনারা পড়েন, আপনারা একটু পড়েন। আছেন তো সবাই নাকি না? নাই, সবাই ঘুমায় গেল কেন? কারো কোনো আওয়াজ পাচ্ছি না। ওই কিরে, আরে অনেক পার্টিসিপেন্ট তো। হাউ মেনি সাব্বির, হাউ মেনি পার্টিসিপেন্টস আর देयर? 51 right now. That's great. তো ফাটায় ফেলছো বেটা, অনেক লোককে কানেক্ট করে ফেলছো। বাই দ্য ওয়ে, আপনারা এটা একটু পড়েন, আমি এরপরে আমার বিষয়ে আরো একটা কথা বলবো আপনাদেরকে, এটা শেষ করার পরে। তারপর আপনাদেরকে ওই আইবারসের কোশ্চেন সলভ করবো দুটা। ট্যাক্স চার্জ হবে কত সেটা বের করতে বলছে, অ্যাজ পার ইনকাম ট্যাক্স মানে আইএস 12। আসেন, তাহলে আমার অ্যাসেটের ক্যারিং অ্যাসেটের অ্যাকর্ড কত টাকা দিয়ে কিনেছিলাম? সবাই এক বাক্যে বলেন, কত টাকা দিয়ে কিনেছিলাম? 1.5 মিলিয়ন। 1.5 মিলিয়ন, রাইট, 1.5 মিলিয়ন। এরপরে লাইফ টাইম কত? 20 ইয়ার্স। আমরা কোথায় দাঁড়িয়ে আছি এখন? আমরা কোথায় দাঁড়িয়ে আছি? এখানে দাঁড়িয়ে আছি না? জি স্যার। তাহলে 1 বছর, কয় বছর গেল? 2 বছর না 1 বছর? 2 ইয়ার্স। তো 2 ইয়ার্স পরে ক্যারিং অ্যামাউন্ট কত? 20 দিয়ে ভাগ করবেন, 18 দিয়ে গুণ করবেন, তাহলে তো ক্যারিং অ্যামাউন্ট পেয়ে যাবেন, তাই না? কিন্তু 31 ডিসেম্বর এসে সরকার মানে আপনারা কি বলছেন, অ্যাকাউন্টেন্ট স্যার কি বলছে? রিভলিউশন সারপ্লাস আছে, রিভলিউশন আছে আর কি। তাহলে ট্যাক্স অফিস কি বলবে? রিভলিউশন মানবে? বলবে যে না, যখন তুমি এটা মানে সেল করে দিবা তখন তুমি এটা ভ্যালু করো। ট্যাক্স রেট কত? 20%, একদম। তাহলে কি পার্থক্য হবে টেম্পোরারি ডিফারেন্স মৌসুমে? বলেন তো আপনি। জি হবে। ওকে, এক্সেলেন্ট। দেখেন, ডেফার্ড ট্যাক্স চার্জ ইয়ার এন্ডেড 31 ডিসেম্বর 2027,
ক্যারিং অ্যামাউন্ট আফটার রিভ্যালুয়েশন 216 মানে 2 টাকা 2.16 মিলিয়ন। ট্যাক্স বেস কত আনএফেক্টেড, ট্যাক্স বেস কত আগের মতোই আছে তাই না? ট্যাক্স বেস 1.3 মিলিয়ন। এবার পার্থক্য তৈরি হলো কত 2.16 মাইনাস 1.35 দ্যাট ইজ 0.881 মিলিয়ন তাই না? বাই 810,000। ওকে, এবার ডেফার্ড ট্যাক্স লায়াবিলিটি মাল্টিপ্লাই করে দেন তাহলে কত আসবে 100 মানে 62,000। এটাই ডেফার্ড ট্যাক্স লায়াবিলিটি আর এটাই এক্সপেন্স পিএনএল এ যাবে। এই ব্যাপারে কারো কোনো কোশ্চেন আছে কিনা? আছে? ঠিক আছে, লোক আমি একা ছাড়া কেউ কথা বলে না। আমি অনেক চেষ্টা করতেছি। ঠিক আছে, আপনি তো ইন্টারেক্টিভ করার চেষ্টা করছেন, আমার কাছে খুব ভালো লাগছে। একজন ইন্টারেক্টিভ পার্টিসিপেন্ট। এই শাবনুর কে রে? এই শাবনুর না শাহাবনুর কোনটা? ওই রেসপন্স করে না কেন? শাহাবুন। আপনি নামটা পুরোটা বলেন নাহলে কিন্তু আমার ভালো লাগতেছে না। স্যার শাহাবুন নূর। শাহাবুন নূর, এক্সেলেন্ট, গুড নেম। আমি তো আবার সেই আমি ছোটবেলায় তো শাবনুরের সিনেমা দেখতাম, আমি ওইরকম নাম দিই না। আপনার নাম আরো চমৎকার, সুন্দর নাম। আচ্ছা ঠিক আছে, আমি একটু ফান করি কিন্তু মাঝে মাঝে। মানে অ্যাকাউন্টেন্ট মানে বোরিং, অ্যাকাউন্টেন্ট মানে ফিগার, অ্যাকাউন্টেন্ট মানে অ্যামাউন্ট। নো, আমারও তো লাইফ আছে না? কি বলেন শাহাবুন? শাহাবুন কি বলেন? Yes sir. Okay, that's great. Love it. আসেন, কইছিলাম কোথায় গেলাম। এবার দেখেন এই পর্যন্ত হয়ে গেছে। এখন আসে আমি কিন্তু আইএস 12 একদম শেষের কথা চলে আসছি, যদিও আরো 2টা এক্সাম্পল করব, তবে পড়াবো আপনাদেরকে দিয়ে, পরে আমি একটা সেশন নেব আলাদা করে। Of course, please sir, arrange our solving class on ICAV question specifically for March. ICAV question solve করলে কিন্তু পেমেন্ট দিতে হবে। Let us know your payment for IS 12, but not IS 12 রিলেটেড যত কোশ্চেন আছে ফারে এবং ইয়েতে ওই আপনার সিআরএ সব কোশ্চেন সলভ করে দেব একটা সেশনে ইনশাআল্লাহ। Inshallah sir, we are waiting for that. আসেন, legally enforceable right to set of the recognized amount. Offset allowed only যদি legally enforceable হয়। কথাটা ঠিক আছে কিনা? Legally enforceable because 6 years is a certain time and certainty থাকবে for upcoming future taxable income. Right. এবার আসেন, intends either to settle on a net basis or to realize the asset and settle the liability simultaneously. একই সাথে লায়াবিলিটি মানে নেট অফ করবেন, সেটেল করবেন কি আমি আপনার কাছে পাই আপনি আমার কাছে পান, আমি একাই, আমি বায়ারও আমি সেলারও হতে পারে না নাকি? তখন যে রিসিভেবল পেয়েবল তৈরি হবে। আবার আপনি আমাকে টাকা দিচ্ছেন, আমি আপনাকে টাকা দিচ্ছি, সেখানে রিসিভেবল ইন্টারেস্ট পেয়েবল হয়েছে। এরকম ক্ষেত্রে যদি হয় তাহলে নেট অফ বেসিস যদি থাকে তাহলে ডেফিনেটলি। So what about intercompany transactions regarding this? Intercompany transaction will be eliminated. Intercompany transaction will be definitely eliminated, and individual deferred tax will be calculated individual amount, individual company, and then যখন আপনি কনসলিডেশনের উপরে কোনো এইভাবে করা হবে না, প্যারেন্ট কোম্পানির উপর হবে, সাবসিডিয়ারি কোম্পানির উপর, আলাদা আলাদা এন্টিটির উপর হবে। Makes sense. Okay? Makes sense. Okay, thank you very much. Next, the disclosures. Major component of tax expense কোথা থেকে আসলো? Reconciliation of tax expense to accounting profit দিতে হবে। Breakdown of deferred tax asset and deferred tax liability। আমি আরো একটা কথা বলবো, মুভমেন্ট অফ deferred tax assets and liabilities। কেন মুভমেন্ট মানে কতটুকু চেঞ্জ হলো ততটুকু। নেক্সট, unused tax losses and credits। ওই যে বলছিলাম টেম্পোরারি ডিফারেন্সেস অন ইনভেস্টমেন্টস কি ধরনের তৈরি হইলো, ট্যাক্স রিলেটিং টু আদার কম্প্রিহেনসিভ ইনকাম এন্ড ইকুইটি যদি তৈরি হয়, ট্যাক্স কনসিকুয়েন্স অফ ডিভিডেন্ডস, critical judgments and estimates. If this in this way you have to disclose, one thing should be very clear,
in your phase, that is on the balance sheet, definitely there should be one balance. কি বলছে বলেন তো? There should be one balance. There should be one balance. Hoy asset and liability. That is hoy deferred tax asset, nile deferred tax liability. নোটে গিয়ে deferred tax asset, deferred tax liability থাকবে, সেটাকে মানে নেট অফ করে হয় deferred tax asset না হলে deferred tax liability ততটুকু পরিমাণ ব্যালেন্স শিটে আসবে। কথা কি আপনাদের ক্লিয়ার কিনা? Yes sir. Okay, that's great. আমি আমার ডিসকাশনের শেষ দিকে চলে আসছি। আরো কয়েকটা एग्जांपल আমরা শেষ করব। কোশ্চেন থাকলে আমরা কোশ্চেন নেব। আর দুইটা एग्जांपल আছে আমার কাছে, সেটা হলো ফারের एग्जांपल। সেই কোশ্চেনগুলো আমি আপনাদেরকে দিয়ে দেব দুইটা। এই কোশ্চেন দুটো আপনারা অ্যানালাইজ করবেন। ফার্দার 1 ঘন্টার একটা সেশন করবে। সাব্বির কই? ভাই আছে আমি। সাব্বির আপনি আরেকটা সেশন নেবেন 1 ঘন্টার। সেই সেশনটা আজকে হবে না, আজকে অনেক রাত হয়ে গেছে। নতুন চাকরিতে জয়েন করছি, অনেক কিছু শিখে আসছি। আবার গার্মেন্টসে, তাও বুঝেন, মানে টেক্সটাইল এন্ড গার্মেন্টস। তো আজকে আমরা এটা মানে আলোচনার বিষয় হলো আপনারা পড়ে আসলে আমার ওটা সলিউশন করা সহজ হবে। তবে এখন আমি টুকিটাকি কিছু কোশ্চেন নেব। সেটা হলো যে থ্যাংক ইউ দেওয়ার আগে আপনাদের ছোটখাটো কি কোশ্চেন আছে। আর আমরা কিন্তু আইফারএস এর কম্প্রিহেনসিভ ট্রেনিং ব্যবস্থা করব। আরেকটা জিনিস মৌসুমী, আমার একটা একাডেমি আছে, এপিএল একাডেমি। এপিএল একাডেমি পূর্ণ মিনিং হলো এক্সিলারেট প্রফেশনাল লার্নিং একাডেমি। আমার হাতে কিন্তু অলমোস্ট 3 জন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট পাস করেছে এবং সেখানে আমাদের এপিএল একাডেমির একজন পার্টনারও আছে, মানে ফাউন্ডারও আছে। এখানে আমরা কর্পোরেট রিপোর্টিং, এবার মানে স্ট্র্যাটেজিক লেভেলের 3টা সাবজেক্টে আমরা পরীক্ষা নিচ্ছি, পড়িয়েছি। এখানে 4-5 জন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট আছে। আপনারা আমার ফেসবুকে ঢুকে, গিয়াসউদ্দিন মোল্লার ফেসবুকে ঢুকে দেখবেন যে ওখানে একটা এপিএল একাডেমি একটা পেজ আছে। আমরা বেশ কয়েকজন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট কাজ করে যাচ্ছি ফর দ্য ফিউচার চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস। এন্ড আমরা যেটা করছি সেটা হলো এই ধরনের ট্রেনিং প্রোগ্রাম আমরা করব ভবিষ্যতে। আমরা কামিং ইয়ারে আমি একটা আমার পুরো ফিজিক্যাল একটা থাকবে, আমার একটা ইনস্টিটিউশন থাকবে। এখন তো আমরা এখানে ফিজিক্যালি ক্লাস নেই, বাট ভবিষ্যতে আমি একটা একাডেমিটা একদম ফিজিক্যালি হবে, আমি করে নিচ্ছি আগামী জানুয়ারি থেকে। সেটা কোথায়? আমি বনানীতেই বসি। বনানীতে এখন ওই সন্ধ্যার পরে সবাইকে নিয়ে আপাতত বসি। বনানী কোথায়? বনানী যে কবরস্থানের পাশে 16 নম্বর রোড। ওকে স্যার। তো আমরা এটা কাজ করছি। আমরা ভবিষ্যতে সি স্টুডেন্ট থেকে, আমরা সিএলপিএল পড়াই নাই যেহেতু আমি পাস করতেছিলাম না, আমি এবার তো অ্যাডভান্স লেভেল পাস করলাম। তো আমরা আইফারএস রিলেটেড, ফাইন্যান্স রিলেটেড এবং অন্যান্য যে ট্যাক্স রিলেটেড সাবজেক্ট গুলো আছে, কঠিন ল, এগুলো নিয়ে আমরা ভবিষ্যতে কাজ করব। এতটুকু মার্কেটিং করলাম। আর হলো এই মুহূর্তে আমরা অ্যাডভান্স লেভেলের এক্সাম নিচ্ছি, আমাদের শিডিউল দেয়া আছে। আমরা আমাদের এক্সাম কন্ডাক্ট করছি আর কি সিএ স্টুডেন্টের জন্য। আর অন্য ভাইরা যারা আছেন যারা সিএ না, তাদের জন্য আমরা যদি কম্প্রিহেনসিভ আইএফআরএস এর ট্রেনিং করি, একটা একটা করে আইএফআরএস ধরে ট্রেনিং করি, সেক্ষেত্রে কেমন হয় আপনারা কি বলেন? একটা নমিনাল ফি যদি চার্জ করি, একদম নমিনাল, সেটা আনবিয়ারেবল হবে না, খুবই নমিনাল হবে, 500-700 টাকার মধ্যে থাকবে। একটা আইএফআরএস 3 ঘন্টা একটা সেশন দিব আপনাদেরকে। আমরা এরকম একটা জিনিস করতে চাই। কি বলেন ভাই? আমার রিকোয়েস্ট থাকবে যে, সরি আমি ভাইয়া বলছি, অসুবিধা নেই, নো ইস্যু, নো ইস্যু। I am comfortable with that even when I work with the clients as well. No issue ভাই। Thank you so much. আমার রিকোয়েস্ট থাকবে যে আইএফআরএস টা যেমন আজকে খুবই 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 সুন্দর একটা সেশন নিলেন, এর সঙ্গে আপনি যেটা করলেন যে আরেকটা কোয়েশ্চেন সেশনে প্র্যাকটিক্যাল, অ্যাজ লাইক উই আর স্টিল স্টুডেন্টস, আমাদের এক্সাম প্যাটার্নের যে একটা কোয়েশ্চেন থাকে ওই টাইপের আরেকটা সেশন যদি অ্যারেঞ্জ করেন, যে কোয়েশ্চেন সলভিং, আরেকটা সেশন কোশ্চেন সলিউশন, আরেকটা সেশন দিব কবে? 26 সাহেব কথা বলেন। ভাইয়া আছি। আমরা যদি আইসিবির কোশ্চেন সলিউশন করি তাহলে আমাকে 2টা সেশন দিতে হবে, 2.5 ঘন্টা করে 5 ঘন্টা।
এটার একটা ভ্যালু থাকতে হবে। এটাই বলছি যে আপনি ফার্স্টে আমার আইএফএস টাকে আমি সুন্দরভাবে আন্ডারস্ট্যান্ডিং এ নিলাম, নেক্সট সেশনটা হবে ওইটার রিলেটেড যে কোয়েশ্চেনগুলো এক্সাম প্যাটার্নে আসে সেটা রিজলভিং করা কোয়েশ্চেন সেশন থাকবে। যে আচ্ছা আমরা আপনি যেটা বললেন আইএফএস ব্যাপার নিয়ে ডিসকাস করবেন চ্যাপ্টার ওয়াইজে, তো এটা হলে ভালো হয়। মানে যেটা হলো আমি একটা ভেরি নমিনাল ফি নিয়ে, কারণ আমার এখানে দুজন স্টাফ কাজ করে, আমার ফি লাগবে না, কারণ আমি যে চাকরি পাইছি এটা দিয়ে আমার 2-3টা পরিবার চলবে আল্লাহর রহমত, গাড়িটারিও দিয়েছে। তো আমার এই যে স্টাফরা আছে ওরা ওই যে ব্যাকগ্রাউন্ডে কাজ করে, অনেক কিছুই করে ওরা, তো ওদের জন্য একটা আসলে সার্ভিস চার্জ থাকা উচিত আমি মনে করি। আর আপনাদের যারা কম্প্রিহেনসিভ ট্রেনিং এ যাবেন এপিএল একাডেমির পক্ষ থেকে তাদেরকে সার্টিফিকেশন দেওয়া হবে এবং প্র্যাকটিক্যাল এক্সপোজার থাকবে, একটা গ্রুপ থাকবে, সেইখানে কন্টিনিউয়াসলি আপনাদের কোশ্চেন আনসারের সেশন দেওয়ার জন্য আমি চেষ্টা করব। আমার প্রোফাইল হলো, আমি কিন্তু ব্যাকে যাব এবার, আমার প্রোফাইলটা আরেকবার দেখাই আপনাদের। ভাইয়া ওইটা নিয়ে আমার অবশ্যই আপনার সম্পর্কে আমার কিউরিওসিটি আছে, কোয়েশ্চেন আছে, বাট বিফোর দ্যাট আমি যেটা জানতে চাই যে আমার আপকামিং নভেম্বর ডিসেম্বর এক্সাম ফ্রম 17 ডিসেম্বর, রিগার্ডিং দিস আপনার ফার বা এফএম নিয়ে কোনো প্ল্যানিং আছে কিনা? বা ফারের যদি আপনারা পরীক্ষা দিতে চান তাহলে পরীক্ষা দিতে পারি, আর আপনাদের কোশ্চেন আনসার সেশন করতে পারি। হ্যাঁ ভাইয়া এইটার প্রপোজাল আপনি সেটা অন্যরা কি করবেন? মিনিমাম 10 মেম্বার থাকতে হবে, মিনিমাম 10 স্টুডেন্ট থাকতে হবে, কারণ কি আমার না হলে যে পরীক্ষা নিয়ে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট সাহেবরা যে খাতা দেখবেন এটা দিয়ে আসলে পোষাবে না। ঠিক আছে? জি স্যার, করা যেতে পারে, আমরা থাকবো স্যার। ওকে, তাহলে আপনারা মেক এ গ্রুপ, আমি আপনাদের কোশ্চেন আনসার এবং আপনাদের কিছু আলোচনার জন্য কিছু ব্যবস্থা রাখছি। এই স্লাইডটা কি দেওয়া যাবে নাকি দেওয়া হবে নাকি? আরে পাগল কই কি, এগুলো আমি করবোটা কি? এই খাবার দেবো? আমি তো আমার এসিই লিখি নাই রে। আহারে, আপনি যেখানে জয়েন করলেন এখানের কর্মচারীদের জন্য কি কোনো ডিসকাউন্টের ব্যবস্থা আছে কিনা? এই তুমি কিটা রে? কর্মচারী না রে, আমরা সবাই দরকার। আগে তো ভাই ভাই বলতাম, এখন তো স্যার স্যার বলতে হবে। আরে দূর ভাই, সবাই ভাই, কে আবার স্যার কে, সবাই ভাই আমরা। স্যার ইনশাআল্লাহ কালকে দেখা হবে, আমি এমআইএস রিপোর্টিং এ আছি। ও সো গ্রেট অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে। ওকে ফাইন, এক্সেলেন্ট। যেটা হলো আমি কিন্তু এসিআই লিখি নাই, ভুলে গেছি। আপনাদের সাথে অনেক অনেক কাজ করা হবে। আমি পুরো 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 আপনি তো অডিটে জয়েন করছেন, আপনি অ্যাকাউন্টসে জয়েন করলে আমরা আরো শিখতে পারতাম। আরে ভাই অডিটে জয়েন করছি, অ্যাকাউন্টস এর লোকজনদের পড়াবো, তখন অ্যাকাউন্টস এর স্যার উই আর সো গ্রেটফুল। আমরা ট্রেনিং করাবো আজাদ স্যারকে বলবো যে গিভ মি টাইম, আই উইল গিভ দ্য ট্রেনিং টু ইওর এমপ্লয়িজ ট্যাক্স এবং অ্যাকাউন্টস এর উপরে। এটা আসে না ভাই, আমার ছোট্ট এই যে ছোট্ট আমার এই যে এপিএল একাডেমি আপনারা এখন ঢুকতে দেখতে পারবেন, এটা আমার খুব স্বপ্নের জিনিস, এটা নিয়ে আমি অনেক দূর যেতে চাই, এটা আমার ইচ্ছা। আমি স্টুডেন্টদেরকে নিয়ে অনেক দূর যাই। আমার কিন্তু এই ছবিটা খুব খারাপ, তখন আমার স্বাস্থ্য খুব খারাপ ছিল, হ্যাঁ, এখন তো আমার চেহারা ভালো হয়ে গেছে, বুঝছেন? হোয়াটএভার, নিজের প্রশংসা নিজে করে এইভাবে মার্কেটিং করা ঠিক না। হোয়াটএভার, আমি শেয়ার করে দিচ্ছি, আমি দুটো কোশ্চেন শেয়ার করে দিচ্ছি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে। কি সবাই অ্যাড হয়েছেন? হোয়াটসঅ্যাপ গ্রুপে সবাই যখন অ্যাড হয়ে যাবেন আমি সবাইকে এটা শেয়ার করে দেব। সাব্বির কি বলেন? ভাই জি শেয়ার করে দিলাম। লিংক যেটা দিয়েছে ওইটাতে অ্যাড হওয়া যাচ্ছে না, যদি একটা নাম্বার শেয়ার করা হতো তাহলে ওইখানে আমরা আমাদের ইয়েটা শেয়ার করলে এটা মনে হয়। ফেসবুক লাইভে যারা আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আপনারা আমাকে লাইভে এসে আমার কথা শুনছেন, এবং আপনাদেরকে আবারও ধন্যবাদ যে আপনারা সামনের সেশন গুলোতে থাকবেন এবং আমাকে একটু লাইক কমেন্ট দিয়ে খারাপ বলেন মন্দ বলেন বলবেন।